আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকের লাইভের শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আরও শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি আমাকে সৃষ্টি করেছেন এই তামাম দুনিয়া, তামাম পৃথিবী যার জন্য সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সকল নবীদের রাসূল, আল্লাহর দোস্ত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই প্রিয় নবী আল্লাহর দুস্তর একজন উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আমার ফেসবুক আইডিতে থাকা সকল ফ্যান অ্যান্ড ফলোয়ার, গ্রাম পুলিশ ভাই বোনেরা এবং গ্রাম পুলিশের বাহিরেও যে সকল ফ্রেন্ড আছেন দেশে বিদেশে, যে যখন যেখান থেকে আমার লাইভটি দেখবেন, যারা মুসলমান আছেন তাদেরকে আমি জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই ও বোন আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে যে যেখানেই আছেন সেখানে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছে, এটা আশা করি। আল্লাহ পাক যেন আপনাদেরকে ভালো রাখে সেই জন্য দোয়া করি। ইতিমধ্যেই 37 জন লাইভে যুক্ত হয়েছেন। অনেকেই কমেন্ট করেছেন, প্রিয় ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন, পরিবারের সবাই কেমন আছে, বড় ভাই আমার রুহুল আমিন ভাই জানিয়েছেন আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন সিলেট জেলা কানাইহাট উপজেলা থেকে। আমার আরেকটি ভাই লিখেছেন ভালো আছেন ভাই, ভাই কেমন আছেন। তো যাই হোক, এক বাক্যে সবার উত্তর দেই আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছে। যারা সালাম দিয়েছেন আমাকে, আমি সালামের জবাবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে আমাকে ভালো রেখেছে এবং আমার পরিবারের সদস্য যারা আছে তারাও ভাই আপনাদের দোয়ার বরকতে ভালো আছে। আপনার লাইভটিও খুব ভালো লাগে। মোহাম্মদ রায়হান ভাই, ধন্যবাদ আমার প্রিয় রায়হান ভাই। তো আমি আরেকটি কথা বলবো যে আসলে আল্লাহ পাক আমাকে শত বিপদের মধ্যেও ভালো রাখে, শত অসুস্থতার মধ্যেও আল্লাহ আমাকে ভালো রাখে। তার কিছু কারণও আছে যে আপনাদের 45,000 মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা আমি করতেছি, সেটা উপরের আল্লাহ জানে, আর কেউ না জানলেও। সেক্ষেত্রে আপনাদের দোয়া তো অবশ্যই আছে, সকলের দোয়া না থাকলেও অর্ধেক মানুষের দোয়া, যদি বিরোধিতার পরেও ধরি যে বিরোধিতা আছে সেখান থেকে যদি কিছু মাইনাস করেও ধরি তাহলেও অর্ধেক লোকের দোয়া আমার আছে। লাইভটা আজকে অন্য রকম করার ইচ্ছা ছিল। ভাই আপনার চেহারা খুব সুন্দর। আসলে ভাই এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্তটাই তার দান। প্রত্যেকটা মানুষের চেহারাই সুন্দর। আমরা হয়তো বা কালো বা শ্যামলা বা সুন্দর, আসলে
মানুষের বাহিক্যের সৌন্দর্যটা সৌন্দর্য নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরটা সুন্দর করেছে মূলত সেই প্রকৃত সুন্দর। আসলে চেহারার সৌন্দর্যটা বড় বিষয় না, মনের সৌন্দর্যটা হচ্ছে বড় বিষয়। আর সবচেয়ে বড় বিষয়, যার মনটার ভিতরে ঈমান আছে, আমল আছে, তার চেয়ে সুন্দর এই পৃথিবীর বুকে আর কেউ হয় না। হতে পারে তার চেহারা কালা, বা তার চেহারা ধরেন হতে পারে সে প্রতিবন্ধী, বিকলাঙ্গ, কিন্তু তিনিই সুন্দর, মহান আল্লাহর কাছে যিনি সুন্দর। ধন্যবাদ আমার প্রিয় ভাইটিকে যে আমাকে সুন্দর বলেছেন, অসংখ্য ধন্যবাদ। তো কিছুক্ষণ লাইভটা আজকে অন্য আঙ্গিকে করার কথা ছিল। লাইভে আসার 8:30টার দিকে একটা ফোন আসে। ফোনটা একজন গ্রাম পুলিশের বাবা, বৃদ্ধ। ফোনটা রিসিভ করার পরে মনটা অন্যরকম হয়ে যায়। তিনি একেবারে কান্নাজনিতই বলা চলে, যে তার কণ্ঠটা একেবারেই মানে নিজের ছেলে বাড়ি থেকে বিদায় নিয়ে গেলে যেরকম এরকম হতভাগা কণ্ঠ তার। কণ্ঠে তিনি বলছিলেন যে বাবা তুমি কোথায় যাবা, আমাদের ছেড়ে তুমি কোথায় যাবা, আমাদের ছেড়ে তুমি কোথায় যাবা। লাইভটি আপনারা যারাই যুক্ত আছেন প্রত্যেকে শেয়ার করবেন ভাই। আজকের লাইভে আমি নোট করেছি, কিছু কথা নোট করেছি, পয়েন্ট নোট করেছি, কারণ কথাগুলো বলতে গেলে এগুলো খুব গুরুত্বপূর্ণ, হয় সদাই না হয় বিদায়। আমি বিদায় নেওয়ার জন্যই আজকের লাইভে কিন্তু আসা ছিল, কিন্তু এই কাকাটি ফোন দিয়ে, গ্রাম পুলিশের বাবা, তিনি কান্না জনিত কণ্ঠে বলতেছিলেন যে বাবা তুমি আমাদেরকে ছেড়ে কোথায় যাবা। আমরা ইউটিউবে তোমার প্রতিটা লাইভ, তোমার প্রতিটা কথা আমি এবং তোমার কাকি দুজনেই দেখি। বাড়িদার কৃষ্ণ, আলহামদুলিল্লাহ, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। একটু থাকো, আমি একটু কথা বলি, লাইভে একটু যুক্ত থাকো, আমি একটু কথা বলি। তো আমার এই কাকাটি গ্রাম পুলিশের পিতা, তিনি ফোন দিয়ে এই কথা বলতেছে যে তুমি কোথায় যাবা বাবা, আমরা টিভি চ্যানেল, তোমার কাকি আর আমি, বাড়ি পটুয়াখালী, তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি দুজনেই। নামাজ পড়ে তোমার জন্য 5 ওয়াক্ত দোয়া করি বাবা, তোমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করি, তোমার বাচ্চার জন্য, তোমার পিতামাতার জন্য, তোমার সন্তানদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখে। 5 ওয়াক্ত নামাজই আমরা পড়ি, তোমার কাকিও দোয়া করে তোমার জন্য, আমিও দোয়া করি। আর যে সময়টা থাকে সেই সময়টা টিভি চ্যানেল খুলে ইউটিউবে আমরা তোমার কথা শুনি, তোমাকে দেখি, তোমার মুখের দিকে তাকিয়ে আছি যে আল্লাহ আমার ছেলে এখানে রেখেছে, তুমি আমার ছেলের মতো, তুমি যেভাবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, আল্লাহ তোমার সহায় থাকবে। তুমি আমাদের ছেড়ে কোথায় যাবা, আমাদের নৈরাশ করে তুমি চলে যেও না, কোথায় তুমি যাবা। তো একরকম তার সাথে কথা বলতে গিয়ে আসলে আমি নিজেও আবেগপ্রবণ হয়ে যাই। তো যাই হোক, তো আপনাদের যে কারণে কথাটা বলা, যে এইরকম দোয়া আপনাদের আমার উপর আছে, তো আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে ভালো রাখে, শত বিপদের পরেও আল্লাহ আমাকে ভালো রাখে। ইনশাল্লাহ আমি ভালো আছি ভাই। ভাই আপনি ওয়াজ করেন, সবচাইতে ভালো হবে। এই যে আমার একটা ভাই অলরেডি ঢুকে গেছে, তাহলে কি করবো ভাই? আপনি ফেসবুক না চালিয়ে আপনি আমার লাইভে কেন ঢুকেন ভাই? এই যে মাথাগুলো গরম করেন, তো এখানে ওয়াজের কি আছে? ওয়াজ তো করতেই হবে ভাই। ভালো করলেও খারাপ, আবার যখন জুতা মারি তখনও খারাপ, লাল মিয়া খারাপ, আবার যখন ভালো কথা বলি তখনও খারাপ। তাহলে কি করতে বলেন ভাই, বলেন দেখি। নুরউদ্দিন সাহেব, নুরউদ্দিন, বলেন দেখি ভাই কি করতে বলেন? ভালো কথা বললেও খারাপ, খারাপ কথা বললেও খারাপ। যখন ভাষা খারাপ করি, মাদার চুত কই, বান চুত কই, তখন বলেন যে বেয়াদব, মুখের ভাষা ভালো না, খারাপ। আবার যখন ভালো কথা বলি তখন বলেন যে ওয়াজ করি। তো আল্লাহ পাক তো আসলে কোনটা যে করবো সেইটাই তো বুঝি না, যে চান কি আসলে। তো যাই হোক, এটা আমারও আসলে দোষ আছে। কুকুর তো থাকবেই, আল্লাহ পৃথিবী যখন তৈরি করছে সাথে সাথে শয়তান পাঠিয়ে দিছে। শয়তান মানুষের মধ্যে বিরাজমান, তো শয়তান তো প্রত্যেকটা জায়গায় থাকবে। যেহেতু সে মসজিদ ঘরে প্রবেশ করতে পারে, তাহলে আমার লাইভে কেন প্রবেশ করতে পারবে না? তো এটা আমারও বোঝা উচিত। যাই হোক, বুঝাও অনেক টাইমে বুঝি না, তো আপনার মতো 2-4টা এমন থাকবেই। তো যাই হোক, আমি কথায় চলে আসি। আর প্রিয় ভাইটি, আমার বাসাটাও খারাপ করেন না, আর আপনিও, অন্যরাও প্রতিবাদ করবে, দয়া করে আপনার লাইভ থেকে বেরিয়ে যান ভাই। আপনার কাছে অনুরোধ রইল, পায়ে ধরে ভাই আপনি বেরিয়ে যান। ভদ্রলোক সাহেব, আপনি আমার মতো খারাপ লোকের লাইভে থাকার দরকার নেই। আমি কিন্তু ততটা ভদ্র না, এটা বাংলার সকলেই জানে, আমি কিন্তু অতটা ভদ্র না। তো আমি
সরাসরি কথা চলে যায়। ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ আছেন ভাই, লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। ৮২ জন আছেন, আশা করি যে লাইভটা শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই আপনাদের মতামতের দরকার। আমি কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমি ওই দেশাত্মবোধক কবি রবীন্দ্রনাথ ঠাকুর না, কিন্তু আমি কিন্তু কাজী নজরুল ইসলাম। আজকের ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য আমরা আছি সেই ব্রিটিশ আমল থেকে নির্যাতিত, আজ থেকে না। সরকারের বিন্দু পরিমাণের দোষ নেই, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে সব আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই সরকার বলেন, আগের সরকার বলেন, তার আগের সরকার বলেন, ব্রিটিশের বলেন, আর পাকিস্তানের বলেন, আর ভারতের বলেন, আমাদের ভাগ্য পরিবর্তন না হওয়ায় সরকারের বিন্দু পরিমাণ দোষ নেই, বিন্দু পরিমাণ ব্যর্থতা নেই। সেই দোষটা হচ্ছে আমাদের নিজেদের, আমাদের গ্রাম পুলিশের যারা নেতৃত্ব দিচ্ছে কমিটির, আমাদের সেখানে ধরতে পারেন। আমাকেও যদি আমার ব্যর্থতা ভুল থাকে তাহলে বলতে পারেন আমারও দোষ আছে। এক বাক্যে আমাদের দোষের কারণে আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আমি কথাগুলো সব আপনাকে একেবারে A to Z বুঝিয়ে দেব। ভালো লাগলে আমার কথাগুলো শুনবেন, ভুল হলে বলবেন যে হ্যাঁ ভাই আমারটা ৯১ জনে চলে গেছে, ৮৫ জন দেখাচ্ছে, ধন্যবাদ ভাই। প্রত্যেকেই শেয়ার দেবেন ভাই। আসেন, সান্তাহারে আমি পয়েন্ট করছি এগুলো। সান্তাহারে গ্রাম পুলিশ সদস্যকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি, পত্রিকা, টিভি চ্যানেল, সংবাদে আসলো। এবার আসেন, নোয়াখালীর হাতিয়ায় এক গ্রাম পুলিশ সদস্যকে পিটিয়ে হাত ভেঙে দিল সন্ত্রাসীরা। এবার আসেন যে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির মৌসুমী আপা, যারা ঢাকাতে আসা যাওয়া আছে সকলেই মৌসুমী আপাকে চিনেন। তিনি গ্রাম পুলিশের জন্য কিছু পারক আর না পারক ঢাকায় আসে, মিটিং মিছিলে তিনি ঢাকায় আসে। ৪৫,০০০ গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি একজন লড়াকু মহিলা নেত্রী। তার দোষ না, সঙ্গ দোষ, কিন্তু তিনি দৌড়ায়। তার সাথে কতিপয় ব্যক্তি খারাপ আচরণ, হেস্তনেস্ত, এগুলো আপনারা জানেন। একটু নেট সমস্যা করবে, হয়তোবা আপনারা ধৈর্য নিয়ে থাকবেন। এই মুহূর্তে যারাই আছেন অসংখ্য ধন্যবাদ। মনিরুল ভাইকে দেখতেছি। তা আমি আপনাদের এইগুলো কমেন্টগুলো একটু পরে পড়ব, আগে আমার কথাগুলো শুনেন, কারণ অনেকের আবার ধৈর্য নেই, তারা মানে ওয়াজ শুনবে না, তারা খালি শুনবে। যদি বলতে পারতাম যে ভাই জাতীয়করণ হয়ে গেছে, আমার কাছে চিঠি আছে, ওই বেটায় যে কি খুশি হইতো, পাইয়া গেছি। মানে এরা চায় হচ্ছে সেইটা, মানে সত্য কথা ভালো লাগে না, মিথ্যা কথা মিষ্টি লাগে, সেটা ভালো লাগে। সত্য কথা তিতা লাগে তো ভালো লাগে না। নিম পাতা বাড়িতে থাকলেও যদি একটা গাছ থাকে বাড়িতে, বিজ্ঞানী মতে নিম পাতার গাছের হাওয়াটা খুব ভালো। আর যদি সেই গাছের পাতা খাইতে পারেন তাহলে আপনার ট্যাবলেট খাইতে হবে না, ডাক্তারের ট্যাবলেট খাইতে হবে না, যদি প্রতিদিন সেই গাছের পাতা চিবিয়ে খাইতে পারেন। কিন্তু খাবেন কেন? সেটা তিতা। খাইবেন কি দোকান থেকে মিষ্টি কিনে, মিষ্টি যেটা পিঁপড়ায়ও ছাড়ে না, মিষ্টি কি আসলে কিন্তু পিঁপড়ায়ও ছাড়ে না। তো আসলে মানুষ মিষ্টি জাতীয় খাবারও পছন্দ করে, মিষ্টি কথাও পছন্দ করে। তিতা কথা পছন্দ করে না, তিতা খাবারও পছন্দ করে না, কিন্তু দুইটাই ভালো। তিতা খাবারটাও বলো, তিতা কথাটাও বলো। যে শিক্ষক স্কুলে পড়া না পারলে পিটায়, মারে, আসলে উনি পিটায় কেন, মারে কেন? ছাত্রকে শিখানোর জন্য উনি পিটায়, মারে। আরেক শিক্ষক আছে ওই দোকানে বৈশা ছাত্রের লগে বিড়ি টানে। আজকে নেট প্রবলেমটা মনে হয় বেশিই করবে, একটু বেশিই করতেছে। তো ছাত্রের কাছে তো ভালো ওই শিক্ষকই যে বন্ধুর মতো ব্যবহার করলো, দোকানে বসে দুইজনে মিলে বিড়ি টানলো আর চা খাইলো, ওই শিক্ষকটাই তো ছাত্রর কাছে ভালো। কিন্তু দিন শেষে পরীক্ষার হলে বসে যখন লিখতে যাবে, ফলাফলটা তখন পাবে যে বিড়ি যে খাইলো, বসে বিড়ি খাওয়াইলো সাথে, সেই ভালো নাকি যিনি ব্যাত নিয়ে ব্যাত ঘুমাইলো, ব্যাত মারলো, সে ভালো? পরিশেষে সেটা বোঝা যায়। তো যাই হোক, শেয়ার ডান, ধন্যবাদ ভাই। এইমাত্র যুক্ত হলাম, ধন্যবাদ ভাই কুড়িগ্রাম থেকে।
মিথ্যাবাদের কথা হয় মিষ্টি। ধন্যবাদ ভাই। ভাই গ্রাম পুলিশের গায়ে হাত তুললে অন্য গ্রাম পুলিশ কি করে? হ্যাঁ নয়ন ভাই বলবো তো, আসলে গ্রাম পুলিশের গায়ে হাত তুললে অন্য গ্রাম পুলিশ তাকিয়ে তাকিয়ে ভাই তামাশা দেখে। আর এটা করা উচিত ছিল কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। কমিটি কেন করে মানুষ? কমিটি কেন করে বলতে পারেন? কমিটি কেন করে? কমিটি তো করেই যে সেই কমিটির আন্ডারে যতগুলা মানুষই আছে, ধরেন বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিকে সারা বাংলাদেশের যত পরিবহন শ্রমিক আছে তারা সেই কেন্দ্রীয় কমিটির আওতায়। বাংলাদেশের যে কোনো জেলায়, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, পাবনা, বরিশাল, ময়মনসিংহ, যেখানেই হোক, যদি কোনো পরিবহন শ্রমিকের উপর কোনো নির্যাতন হয়, কেন্দ্রীয় কমিটির থেকে সেটার প্রতিবাদ শুরু হয়, সারা বাংলাদেশব্যাপী শুরু হয়। কমিটি মানুষ কেন করে? এর জন্যই করে। আমি তো দেখি নাই এই যে ঘটনাগুলো ঘটতেছে। কর্মচারী ইউনিয়নের কি কোনো দায়িত্ব নাই? তারা কর্মচারী ইউনিয়ন সারা বাংলাদেশ তারা এই কি বলে মাকড়সার জালের মতো আটকে রেখেছে। কিন্তু মাকড়সার মতো যদি করতো, মাকড়সার জালের মতো তারা আটকে রেখেছে, সেটা নেগেটিভ কাজ করার জন্য, পজিটিভ কোনো কিছু করার জন্য না। যদি মাকড়সার মতো, যে একটা মাকড়সা 200 বার তিনি পড়ে যাওয়ার পরও তিনি হেরে যায় না, তিনি সেইটা বাদ দেয় না, সে আবারও 200 বার পড়ে যাওয়ার পরও সে আবারও শুরু করে শেষ করার জন্য, সে সাকসেস হওয়ার জন্য। অবশেষে সেই মাকড়সা সাকসেস হয়। সে যদি মাকড়সার মতো তার চরিত্র থাকতো, তাকে ধন্যবাদ দেওয়া যেত। তাদের চরিত্র মাকড়সার মতো না, মাকড়সার জালের মতো। তাদের সারা বাংলাদেশ মাকড়সার জালের মতো তারা কমিটি করে রেখেছে। কিন্তু এই কমিটিতে কি লাভ হয়েছে গ্রাম পুলিশের বলতে পারেন? এই যে ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন, আজকে আমার সাথে ঘটছে, কালকে আপনার সাথে ঘটবে, পরের দিন আরেকজনের সাথে ঘটবে, তারপরের দিন আরেকজনের সাথে ঘটবে, এভাবে ঘটতেই থাকবে। ইতিপূর্বেও বহুত ঘটনা এরকম ঘটেছে। কর্মচারী ইউনিয়ন কি দায়িত্ব নিয়েছেন? কোনো দায়িত্ব কি তাদের কাছ থেকে পেয়েছেন? যাই হোক, একে একে কথা বলি, পান নাই তাদের কাছ থেকে। তাদের কমিটি হচ্ছে শুধু টেন্ডারের জন্য, শুধু টেন্ডার। আসি পোশাকের কথায়। সেই টেন্ডারটাও তারা যদি ভালো মানের, কাকের মাংস খায় না, কিন্তু গ্রাম পুলিশ তো গ্রাম পুলিশের মাংস খাচ্ছে রে ভাই। পোশাকটা আমার গায়ে সৌন্দর্য, ফিটিং সৌন্দর্য, পোশাকই হচ্ছে একজন মানুষের সৌন্দর্য। গ্রাম পুলিশ পোশাক পরবে, সেই পোশাকটা মানসম্মত আমরা পাবো, পেলে আমাদেরকে সুন্দর দেখা যাবে। আমাদেরকে সুন্দর দেখা গেলে লাভ কাদের? আমাদের। কি করে তারা? একটা পোশাকে কত টাকা বরাদ্দ আমি বলবো না, এগুলো আপনাদেরও উচিত জানা। আপনারা একটু জেনে দেখেন, ঘরে বসে বসে তো আপনারা এগুলো জানতে পারেন, গ্যাজেট পড়তে পারেন, জানতে পারেন। একটা পোশাকে, একটা পুলিশের পোশাকে যা বরাদ্দ, আপনার পোশাকেও তাই বরাদ্দ। একটা সেনাবাহিনীর পোশাকে যা বরাদ্দ, আপনার পোশাকেও তাই বরাদ্দ। কি করতেছে? বাংলা বাজার, ঢাকা বাংলা বাজার, যেখানে বাংলা মাল বানায়, সেইখান থেকে জুতা, বাটা জুতা কিনে, মানে সেইখানের বাংলা বাজারের বাটা স্টিকার লাগিয়ে আপনারা দিচ্ছে বাটা দেখিয়ে। সেটা ব্র্যান্ডের বাটা, দাম কত? 2150 টাকা। পিটি শু দাম কত? 1700 টাকা, 1800-1900 টাকা দাম, গায়ে লেখা। অরিজিনাল বাটা ঠিকই ওই 2150 টাকায়, কিন্তু আপনাকে দিচ্ছে বাংলা বাজারের বাংলা বাটা, সেটা সিল, স্টিকার সিল বাটার লাগিয়ে দিচ্ছে। এই যে পোশাক টেন্ডারের যে লাভটা, এই লাভের জন্যই কিন্তু তারা আজকে কমিটিটার আঁকড়ে ধরে রাখছে। তারা নেতৃত্ব অন্য কাউকে দিচ্ছে না, শুধু কিসের জন্য? এই পোশাক টেন্ডারের চাঁদাবাজির জন্য। কাকে দোষ দিবেন? সরকারের তো কোনো দোষ নাই, এদের কোনো কাজ নাই যে এরা এই অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে যাবে, এরা যাবে না। এরা শুধু এই টেন্ডারের সময়, যখন টেন্ডার নাম দেওয়ার সময় হয়, এই তখন দৌড়ঝাঁপ করে। মে মাস থেকে মার্চ এপ্রিল যাওয়ার পরে মে জুন থেকে তারা দৌড়ঝাঁপ করে, একটু দেখায় যে আমরা দৌড়ঝাঁপ করতেছি, তারপরে টেন্ডারের নাম দিয়ে এসে তারা ঘরে বসে থাকা, টেন্ডার প্রতিনিধির নাম দিয়ে এসে, এই হচ্ছে তাদের কাজ। আচ্ছা, এই পর্যন্ত দেখেছেন এই যে শ্রান্তি বিনোদন ভাতা পায় না, হাজিরা ভাতা পায় না, অনেক উপজেলায় ইউনিয়ন পরিষদের বেতন পায় না। কেউ লাইভ থেকে বের হবেন না, আজকে লাইভটা দেখেন, আজকের লাইভটা একটু দেখবেন, কেউ বের হবেন না যারাই যুক্ত আছেন। আর যাদের একেবারেই যাদের 25,000 টাকা, ভাই আতিকুর রহমান লেখছেন, ধন্যবাদ। যাই হোক, আতিককে ধন্যবাদ। একজন
গ্রাম পুলিশের পোশাক বাবদ 25,000 টাকা বরাদ্দ। আপনারা কি জ্ঞান নাই যে কয় টাকার পোশাক আপনাকে দিতেছে? আপনি কেন পোশাক নেন? কেন প্রতিবাদ করেন না? পোশাক নেব না। যদি এটার প্রতিবাদ যেদিন করতে পারবেন, একটা বাংলাদেশের একটা উপজেলায় আপনারা পোশাক নেবেন না, পোশাক নেওয়া বন্ধ করে দেন, পোশাকগুলো রিটার্ন চলে আসবে, ব্যবসাটা বন্ধ হয়ে যাবে গা। তখন দেখবেন যে আমার একটা ভাই লেখছেন, কি লিখলো গেল গা, যাই হোক আপনার কমেন্টগুলো পরে দেখি। তখন দেখবেন যে কর্মচারী ইউনিয়নের এই ব্যবসাটার জন্যই, এই মধুটার জন্যই তারা কিন্তু আমার সাথে বাড়াবাড়ি মারামারি যত কিছু করতেছে, শুধু ওই মধুর জন্য, যে মধুটা হাত ছাড়া হয়ে যাবে গা। তো যাই হোক, যদি আপনারা এইটা বন্ধ করতে পারেন প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় থানায় প্রতিবাদ করে, তাহলে কর্মচারী ইউনিয়ন এমনি থাইমা যাবে। যখন দেখবেন লাভ তো আর নাই, চাঁদা তো অলরেডি বন্ধ হয়ে গেছে, চাঁদা এখন আর খুব একটা সুবিধা পায় না, তো তখন দেখবেন যে কর্মচারী ইউনিয়ন থেমে গেছে। আচ্ছা আসি এবার, অনেক উপজেলায় ইউনিয়ন পরিষদের বেতন পায় না। পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন 3 জেলায় তারা 2008 সাল থেকে তাদের চাকরির নিয়োগ শুরু। আমরা সেই ব্রিটিশ আমল থেকে নিয়োগ, কিন্তু পার্বত্য 3 এলাকায় 2008 সাল থেকে গ্রাম পুলিশের নিয়োগ হয়েছে। তারা এই 2008 সাল থেকেই ইউপি অংশের বেতন পায় না, শুধু সরকারি অংশের বেতন পায়। এই সব বিষয়ে কর্মচারী ইউনিয়ন কোন দায়িত্ব পালন করলো? তারা কি দায়িত্ব পালন করছে? এই যে 2008 সাল থেকে বেশি রকম একটু নেট সমস্যা আজকে করতেছে। তো এই যে সমস্যাগুলো, এগুলো কি তাদের দায়িত্ব ছিল না? আপনারা একবার সইরা দাঁড়ান, দায়িত্বগুলো আমাদের হাতে দেন, আমার হাতে দেন। চ্যালেঞ্জ করলাম, এই একটা সমস্যা থাকবে না, 1 বছর পার হতে দেব না, 1 বছর যাবে না, 1 বছরের ভিতরে এই প্রত্যেকটা সমস্যার সমাধান হবে। তাকে বলে কেন্দ্রীয় কমিটি, তাকেই বলে। নেট প্রবলেমের কারণে হয়তো বা আপনারা মজা পাবেন না লাইভটা, তো তাকেই বলে কেন্দ্রীয় কমিটি। নেতৃত্বটা আমার হাতে ছেড়ে দেন, ঘরে বৈশা 1 বছর বসেন, বৈশা দেখেন যে কাকে বলে নেতৃত্ব, কাকে বলে। আমার গ্রাম পুলিশ সদস্য, আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি, মারবে এমন কোন নেতা হয়েছে? সে কিসের নেতা? গ্রাম পুলিশের মারবে আর আপনারা কেন্দ্রীয় কমিটি বৈশা থাকবেন? নিজের দাপটটাকে করেন, কেন্দ্রীয় কমিটির দাপট লাগবে। কেন্দ্রীয় কমিটির যদি শক্তি না থাকে, তাহলে সে গ্রাম পুলিশের রক্ষা করবে কি দিয়ে? কি দিয়ে রক্ষা করবে? আচ্ছা আসেন, এই সমস্যাগুলো আপনাদের সমাধান করার কথা ছিল। পোশাকের মান খারাপ যেহেতু, আর পোশাক তো তাদের লাগে না, মান তো খারাপ হবেই। যারা বৃদ্ধ বয়স্ক তারা তো পোশাকই পরে না, লুঙ্গি পরে। লুঙ্গি পরে শার্ট পরলে প্যান্ট পরে না, প্যান্ট পরলে শার্ট পরে না। তাদের পোশাক নিয়ে এত মাথা ব্যথা নাই। যারা বৃদ্ধ বয়স্ক গ্রাম পুলিশ, পোশাক একরকম হইলেই হয় তাদের কাছে, পলেস্টার থাক আর সুতি থাক আর যা মন চায় তাই থাক। যারা ইয়ং তাদের সমস্যা হচ্ছে, কিন্তু যারা বৃদ্ধ তাদের পোশাক নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই কারণেই যে তারা শার্ট পরলে প্যান্ট পরে না, প্যান্ট পরলে শার্ট পরে না, জুতা তো পরেই না, বুট জুতা তো পরেই না, পরে স্যান্ডেল। তাহলে বুট ভালো হোক মন চায়, খারাপ হোক, দেখ মন চায় না দেখ, কিচ্ছু আসে যায় না তাদের। তাদের কি লাগে? একটা ছাতা দিলে তাদের লেগে ভালো হয় যারা বৃদ্ধ, একটা টর্চ লাইট দিলে তাদের লেগে ভালো হয়, আর পোশাক যা মন চায় তাই দেখ, তাদের কিচ্ছু আসে যায় না, জুতা থাক মন চায় না থাক। যারা বৃদ্ধ ইয়ং জেনারেশন, তাদের লাইটের প্রয়োজন নাই, তাদের প্রয়োজন জুতাটা ভালো, তাদের পোশাকটা শার্ট প্যান্টটা ভালো প্রয়োজন। যারা ইয়ং জেনারেশন, যা পরবে সুন্দর দেখা যাবে, স্মার্ট দেখা যাবে। এখন বৃদ্ধ আর ইয়ংয়ের সাথে আকাশ পাতাল তফাৎ, চাওয়াটাই তফাৎ আছে। বৃদ্ধ তার বেতন একটা হইলেই চলতেছে, তার আর চাওয়া পাওয়া নাই যে এই বয়স আর কি করে এই খামু, যা বেতন পাই এইটা হইলেই তো চলে যায়। এটা যদি না পাই তখন করে খামু কি? ইয়াংয়ের চিন্তাটা আলাদা, বৃদ্ধর চিন্তাটা আলাদা। বৃদ্ধর ছেলে মেয়ে সব মানুষ করে আলাইছে, কামলা দেখ আর বিদেশ থাকুক আর পুলিশে চাকরি করুক, যে বৃদ্ধতে সে তার ছেলে মেয়ের আর টানা লাগে না। বুড়া বুড়ি 2 জন আছে, ছেলে মেয়ে তো এখন যার যার লাইনে চলে গেছে, যার যার সংসার আলাদা। বুড়ার বুড়ি 2 জন, এই 2 জনের 6,000 6,500 টাকা তো চলেই যায় মোটামুটি, কম বেশি করে চলে যাগা। কিন্তু ইয়ং যে ছেলেটা, তার ছেলেরে কিভাবে পড়াবে, তার মেয়েকে কিভাবে পড়াবে, তার সংসার কিভাবে চালাবে, তার বৃদ্ধ পিতামাতা আছে তাদেরকে কিভাবে টানবে? এই যে এই বিপদে পড়ছে মাঝখান থেকে এই গ্রাম পুলিশগুলো, যেগুলোর বয়সটা এই লেভেলে, যে তার সম্পূর্ণ সংসারের দায়িত্বটা তার ছেলে মেয়ে পিতা মাতা সমস্ত সংসারের দায়িত্বটা তার কাঁধে। বিপদে পড়ছে এই গ্রাম পুলিশ সদস্য। আর যাদের বয়স বেশি, ছেলে মেয়ে
এখন লেখাপড়া আর করে না, সবই চাকরিতে আছে, যার যার কর্মক্ষমতা অনুযায়ী তারা চাকরিতে আছে, তাদের কোনো টেনশন নাই। কারণ ওর আগেই দুজন তার ফ্যামিলিতে, সে তার ওয়াইফ, দুজনের 6,500 টাকা গ্রামের বাড়ি চলে জায়গা। তার বেতন বাড়লেও কোনো আপত্তি নাই, না বাড়লেও কোনো আপত্তি নাই, তার আন্দোলনের প্রয়োজন নাই, তার বেতন লয়ে কোনো মাথা ব্যথা নাই, তার পোশাক লয়েও মাথা ব্যথা নাই, যে পোশাক যা দেয় পরলে পরলাম, না পরলে না পরলাম, যেটা দেয় ওইটা তো অন্তত পক্ষে গায়ে দিলে আমার জামা কিনন লাগতেছে না, আমার এক্সট্রা গেঞ্জি কিনন লাগতেছে না, এক্সট্রা শার্ট কিনন লাগতেছে না, যেটা দিছে ওইটা সে কিন্তু সবসময় গাইতে থাকে। বাড়িতে যাইও দেখবেন যে ওই গ্রাম পুলিশ সদস্য বাড়িতেও ওই সরকারি যে পোশাকটা ওইটা গায়ে দিয়েই আছে। দেখবেন যে খেতে কাজ করতে গেছে, খেতে তারপরেও সে ওই সরকারি পোশাকটাই গায়ে দিয়ে গেছে, আলাদা পোশাক সে কিনে নাই। কারণ তার যেটা দেয় সেইটা হইলেই তার চলে, তার ভালোর প্রয়োজন নাই। ভালোর প্রয়োজন যারা, তারা ইয়াং জেনারেশন। এখনো সময় আছে ভাই, ইয়াং জেনারেশনের একটু বোঝার চেষ্টা করেন। আপনারা যদি না বুঝেন তাহলে ভাই এগোতে পারবো না, এখান থেকে বিদায় নেব। আরও কিছু কথা আছে বলি, ভালো লাগলে একটু ধৈর্য ধরে থাকেন, গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ আজকের। যেহেতু আমাদের বেতন কম, ভালো সংসারটা যেন একটু ভালো চলে, ইচ্ছা করলে সম্ভব, সেটা ইচ্ছা করলেই সেটা সম্ভব। জাতীয় বেতন স্কেল দিচ্ছে না, জাতীয়করণ দিচ্ছে না, মাইনে নিলাম, ওকে ফাইন দিলে না, এই বছর দিব না, সামনে বছরও দিব না, কবে দিব জানিই না, ধরে নেন জানি না সেইটা, আচ্ছা ওকে ফাইন। এখন তারা মন্ত্রণালয়ে দৌড় পারে, তারা কি মন্ত্রণালয়ে গিয়ে এটা বলতে পারে না যে স্যার ইউনিয়ন পরিষদে সরকারি ভিজিটি কার্ড দেওয়া হয়, এই ভিজিটি কার্ডটা যেন প্রত্যেকটা গ্রাম পুলিশকে বাধ্যতামূলক, প্রতিজন গ্রাম পুলিশ একটা করে ভিজিটি কার্ডের আওতায় আসবে। এক বাক্যে ইউনিয়ন পরিষদে যত ধরনের সেবা প্রদান করা ইউনিয়ন পরিষদ থেকে হয়, প্রত্যেকটা সেবার আওতায় গ্রাম পুলিশকে রাখতে হবে, যেহেতু তাদের বেতন কম। এই নিয়ে আলাদা একটা প্রজ্ঞাপন জারি দিতে হবে। এটা করতে পারে না, এইটা তো তাদের মাথা ব্যথা নাই। এগুলো নিয়ে তারা কর্মচারী ইউনিয়ন এগুলো নিয়ে দৌড়ায় না, তারা দৌড়ায় টেন্ডার কমিটি নিয়ে। আর এতদিন সারা বাংলাদেশে চাঁদা তুলতে পারছে, এখন লাল মিয়ার কারণে পারে না। তাছাড়া এখানে মজা ছিল, এখানে বিশাল মজা ছিল, এইখানে মজা ছিল, কিন্তু এখন তো লাল মিয়া সেগুলি বাস দিছে। এখন একটা আছে, সেটা হচ্ছে টেন্ডার। এই টেন্ডারটাই বাস যদি দেওয়া যায় তাহলেই কিন্তু তারা জিরোতে নেমে যাবে। তো যাই হোক, তারা ইচ্ছা করলে কিন্তু এগুলো পারে, যে ভিজিটি কার্ড স্যার প্রত্যেকটা গ্রাম পুলিশ সদস্যকে একটা করে ভিজিটি কার্ড দিতে হবে, তাহলে 30 কেজি চাউল এটা কিন্তু পেলো। যেহেতু গ্রাম পুলিশ রেশন পায় না, আরও বহু জায়গা আছে, সেগুলো কিন্তু এতদিনে হয়ে যেত। আমি লাল মিয়া যদি জেলের মধ্যে না যেতাম, আর কর্মচারী ইউনিয়ন যদি আমার পাশাতে বাস না দিত মন্ত্রণালয়ে গিয়ে, আমার নামে বিভিন্ন বদনাম করে, আমার জন্য বিভিন্ন মাস্তান ভাড়া করে আমাকে মারার জন্য, আমাকে থামানোর জন্য যত প্রকারের কাজ আছে, তারা যদি তা না করতো তাহলে এতদিনে এই কাজগুলো হয়ে যেত। ইচ্ছা করলেই করা যায়। যে এইখানে গ্রাম পুলিশ স্থানীয় সরকারের দপ্তর ব্যতীত অন্য, যেমন থানায় গ্রাম পুলিশ এখন হাজিরা দিতে যান, বিনিময়ে হাজিরা ভাতা বিনিময়ে পান, তদ্রূপ গ্রাম পুলিশ যেখানেই কাজে যাবে, যেই দপ্তরের কাজে যাবে, এই স্থানীয় সরকারের দপ্তর ব্যতীত অন্য দপ্তরের কাজে গেলে টিএডিএ বিল দিতে হবে। এটা আমার সাথে আন্দোলনের সময় সচিব ফজলে রাব্বি স্যার কথা দিয়েছিলেন আমাকে, লাল মিয়া আমি তোমাদেরকে এমন একটা ব্যবস্থা করে দেব যে তোমরা অনায়াসে 14-15,000 16,000 টাকা বেতন যেন পাও। এটা এই বছর আমি ব্যবস্থা করে দেবো। আর সামনে বছর, এই যে বছর এখন বর্তমানে চলে যে জাতীয় বেতন স্কেল, সেটা সামনে বছর দেব। আর পিছনের বছর তো চলেই গেছে, সেটা তো জেলেই কাটলাম। এই বছরে জাতীয় বেতন স্কেল দেওয়ার কথা ছিল, আর গত বছরে দেওয়ার কথা ছিল আমরা যেন 14-15,000 টাকা মাসে অনায়াসেই পাই। টিএডিএ বিল করে দেওয়ার কথা ছিল প্রত্যেকটা জায়গায়। টিএডিএ আমাকে অন্য দপ্তরের কাজে নিলে, যেমন আপনারা মৎস্য বিভাগের কাজে যান, কৃষি কর্মকর্তার কাজে যান, এইখানে তখন আলাদা একটা টিএডিএ দেবে। এটা সচিব মহোদয় স্যার কথা দিয়েছিলেন, তিনি তার কথা রাখেননি। আল্লাহর দরবারে তার ঠেকা থাকতে হবে, রোজ কিয়ামতের দিন তার ঠেকা থাকতে হবে। হয়তোবা পৃথিবীর বুকে তার সাথে পারবো না, তাদের সাথে পারবো না আমরা, কিন্তু আল্লাহ আছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কাউকেই দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। রোজ কিয়ামতের দিন ঠেকা থাকতে হবে। কথা দিয়েছিলেন আমাদেরকে, গ্রাম পুলিশের কল্যাণে কাজ করবেন, কিন্তু করেন নাই স্যার। এটা অভিশাপ নাই, গরিব মানুষের মনের হাহাকার। খুব একটা ভালো হবে না স্যার। আমি জানি যে আমার এই লাইফটা নিয়ে
আপনার কর্মচারী ইউনিয়ন দেখাইবো যে দেখেন স্যার আপনাকে কি বলতেছে। স্যার আমার একটা কথাও বলতেছি না, আপনার কথা দিয়েছিলেন, আমি জেলে চলে গেছি, আমি খারাপ, আমি খুব খারাপ ছেলে, আমাকে আপনার প্রয়োজন নাই, আপনি এই কাজগুলো করে দিতেন, এই কাজগুলো আপনি করে দিতেন, যে কথাগুলো গ্রাম পুলিশকে দিয়ে সচিবালয় থেকে বিদায় দিয়েছিলেন। এইটা খুব একটা বড় বিষয় না। যে বিষয়গুলোর কথা বললাম, যে 30 কেজি চাউল, এটা বাধ্যতামূলক প্রত্যেকটা গ্রাম পুলিশকে এই বিজিডি কার্ড দিতে হবে, একটা প্রজ্ঞাপন দিতে। এটা তো দেন গরিব মানুষকেই দিতেছেন। গ্রাম পুলিশের চেয়ে গরিব বাংলাদেশের মানুষ নাই, বাংলাদেশের মানুষ নাই। 5 তলায় বইয়ে হয়তো বা জানতেছেন না, গাছতলায় নামলে ঠিকই জানতে পারবেন যে বাংলাদেশের সবচেয়ে দরিদ্রের সীমার নিচে থাকলে তারা হচ্ছে গ্রাম পুলিশ সদস্য, তাদের চেয়ে আর দরিদ্র নাই। একজন ভিক্ষুক মাসে 30,000 কামায়, কিন্তু একজন গ্রাম পুলিশ মাসে 7,500 কামায়। এর চেয়ে দরিদ্র মানুষ বাংলাদেশের বুকে আর নাই। এমন কোনো চাকরিজীবী নাই যে এর চেয়ে বেতন কম, বাংলার বুকে আর নাই। তাহলে বাংলাদেশে আসমানি, বর্তমানে সেই আসমানি কবিতার আসমানি বর্তমানে বাংলাদেশে আছে, তারা হচ্ছে এই গ্রাম পুলিশ সদস্য। তাদের বাড়ি গেলে আসমানি দিয়ে দেখা যাবে। তো যাই হোক, এগুলো কর্মচারী ইউনিয়ন গিয়ে সচিবালয়ে করতে পারত, কিন্তু এগুলোর জন্য তারা যাবে না। যাই হোক, আমার কথাগুলো কেমন লাগতেছে একটু জানাবেন। পরবর্তীতে আপনাদের কমেন্টগুলো আমি দেখব। আর অল্প কিছু কথা আছে, কথাগুলো শেষ দেওয়ার পর আপনাদের কমেন্ট দেখব। তারপর আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সর্বশেষ সেটা বলবো। এই যে এগুলো কিন্তু তারা করতে পারতো, করে না। তারা এগুলো নিয়ে দৌড়ায় না, তারা দৌড়ায় এখন কি জানেন, এখন দৌড়ায় লাল মিয়াকে ঠেক দিতে। কিভাবে লাল মিয়াকে ঠেক দিতে হবে, তাদের বর্তমান কাজই হচ্ছে যে আবার যদি লাল মিয়ারে জেলে পাঠানো যায়। ইয়েরে দেখেন, বিল্লাল সাহেব কত আনন্দিত, মাঝে মধ্যে তার আইডি থেকে পোস্ট দেখেন, মানে তার পোস্টগুলো ইশারা ইঙ্গিত দিয়ে পোস্ট করতেছে। এই তারপরে তাঁতি দলের মজিবর সাপ, সেটাও কিন্তু এর আইডি থেকে ছাড়া আছে, বিল্লালের আইডি থেকে সেই ভিডিওই ছাড়া আছে। সেই ভিডিওটা যদি দেখেন তাহলে স্পষ্ট যে তাদের বর্তমান কাজই হইল যে লাল মিয়াকে থামানো, হয় মাইরা ফেলানো, যদি পারে তাহলে মাইরা ফেলাইবে, আর যদি মাইরা ফেলাইতে না পারে তাহলে গ্রেপ্তার করা হবে। মানে যেভাবে পারে লাল মিয়াকে থামানো, এইটাই হচ্ছে বর্তমান তাদের কাজ, এই কর্মচারী ইউনিয়নের কাজ। তাদের আর কোনো কাজ নয়। যাই হোক ভাই, আমি আপনাদের কমেন্টগুলো কিছু মনে করবেন না, ধৈর্য নিয়ে যেহেতু আসেন আর একটু সময় থাকবেন, আমি আপনাদের কমেন্টগুলো পরে দেখি। আর একটু কথা আছে, কথাগুলো শেষ দিয়ে আমি আপনাদের এখন কোর্টেরও কিছু কাজ আছে। যাই হোক, কর্মচারী ইউনিয়নকে সহজেই থামানো যাবে, সেটা আপনাদের হাতে। প্রত্যেকটা থানায় থানায় আপনারা প্রতিবাদ শুরু করেন। পোশাক মানসম্মত না হইলে পোশাক নেবেন না। স্যাম্পল অনুযায়ী টরে কাপড় দেওয়া হয়, টরে কাপড় দেওয়া হয়, টরে যা গায়ে দিলে আপনি গরমের মধ্যে খারাপ লাগবে না। পোশাক যদি মানসম্মত না হয়, একটা লোক পোশাক নেবেন না। ইউনো স্যারকে বলবেন যে স্যার এইখানে আপনার দোষ না, এখানে ডিসি স্যারের দোষ না, স্যার এগুলো বরাদ্দ তো টাকা যথেষ্ট পরিমাণের হয়েছে। ইউনো স্যারকে বলবেন যে স্যার একটু দয়া করে, যিনি পোশাকটার টেন্ডার নিছে, এখানে গ্রাম পুলিশের প্রতিনিধিও আছে, জেলার সভাপতি উনি হচ্ছে গ্রাম পুলিশের প্রতিনিধি, ওনাকে একটু বলেন যে স্যাম্পলটা নিয়ে আসতে, যে স্যাম্পল দিয়ে পোশাকটা বানাইতে দেওয়া হয়েছে, যে স্যাম্পল দিয়ে এই পোশাকটা টেন্ডার হয়েছে, সেই স্যাম্পলটা নিয়ে আসতে বলেন। সেই স্যাম্পল অনুযায়ী এই কাপড়গুলো মিলিয়ে তারপর স্যার আমরা পোশাক নেব, এর আগে নেব না। ইউনো স্যার আপনাদের পক্ষে থাকবে, বিপক্ষে যাবে না। কারণ এইখানে ইউনো স্যারের 1 টাকা লাভও নাই, 1 টাকা লসও নাই। অতএব ইউনো স্যার আপনাদের সকলের পক্ষে থাকবে এই বিষয়ে। ডিসি স্যার আপনাদের পক্ষে থাকবে, মন্ত্রণালয় এই বিষয়ে আপনাদের পক্ষে থাকবে। এই লাভটা খাচ্ছে এক টেন্ডার যারা নিচ্ছে তারা, আর টেন্ডার প্রতিনিধি গ্রাম পুলিশের যিনি জেলা সভাপতি তারা। আর কাউরে এই ব্যাপারে দোষে লাভ নাই, এখানে তাদের কোনো দোষ না, দোষ আমাদের নিজেদের। ওই ফজলে রাব্বি স্যারকে যতটুকু দোষ দিলাম এটা অযথা, স্যারের দোষ না। আমি যখন জেলে গেলাম তারপরে সেইখানে যায় আর কেউ যোগাযোগ করে নাই, না কানলে মায়ও দুধ দেয় না, তাহলে ফজলে রাব্বি স্যারের দোষ কি বলেন? এখন মনের আবেগে কথাগুলো বলা। স্যার অত্যন্ত ভালো মনের মানুষ, স্যারের মতো মানুষ হয় না, কিন্তু স্যারের কাছে গিয়ে আমার নামে বদনাম,
ভালো কোনো কিছু স্যারের কাছে চাওয়ার নাই, তাদের কাজই হচ্ছে আমার নামে বদনাম। স্যার অতিষ্ঠ হয়ে গেছে, স্যার এখন গ্রাম পুলিশের কথাই শুনতে পারে না। আর ধর তোমরা যাও, তোমাদের কারো কথাই শুনবো না। স্যারের ভাষ্য এখন একটাই, তোমাদের গ্রুপিং আগে বাদ দিয়ে আসো আমার কাছে, তারপরে আইসো। এখন তোমাদের কারো কথাই আমি শুনুম না। না আমি লাল মিয়ারে চিনি, না আমি দলা মিয়ারে চিনি, না আমি কালা মিয়ারে চিনি, আমি কাউরেই চিনি না। তোমরা তোমাকে মতো চলো। তোমরা যেদিন তোমাকে এগুলো বাদ দিয়ে আমার কাছে আসবা তোমাদের সমস্যা নিয়ে, তখন আমার কাছে আইসো যে স্যার আমাদের এই সমস্যাটা, এটা একটু সমাধান করতে হবে সারা বাংলাদেশের গ্রাম পুলিশের। তাইলে অতএব স্যারের দোষ না, সরকারের দোষ না, কোনো স্যারের দোষ না, দোষ হচ্ছে আমাদের নিজেদের। আচ্ছা যাই হোক, কোন দিকে যাবেন বলেন? আল্লাহ তো যখন এই পৃথিবীর সৃষ্টি করছে তখন কিন্তু সাথে সাথে শয়তানকেও পাঠিয়ে দিচ্ছে। শয়তান মসজিদ গড়েও থাকে। হাইকোর্টের মামলা জরুরিভাবে মামলাটাকে মোস্তফা নাসির বিল্লাল, এরা গ্রাম পুলিশের আওতায় পড়ে না, এরা হচ্ছে স্বার্থপর নিজেদের। সেটা আপনারা ইয়াং জেনারেশন বুঝতে হবে। আজকের লাইভটা এই কারণেই, যদি আমার সাথে থাকেন কাল থেকে আমি আছি, আর যদি আমার সাথে আপনারা না থাকেন আমি কাল থেকে নাই। হয়তোবা চাকরির বাংলাদেশে ভাই অভাব নাই, আমার এখানে চাকরির জন্ম দেয়। আমার এই ঢাকা জেলাতে হচ্ছে চাকরির জন্ম, সারা বাংলাদেশ থেকে চাকরির জন্য ঢাকায় আসে। ঢাকা, সাভার, ধামরা, এই দিক দিয়ে ফ্যাক্টরির অভাব নাই। এইখানে যদি সিকিউরিটি গার্ডের চাকরিও নেই, আরামের এই যেভাবে পয়সা থাকুন, চেয়ারের ভিতরে পয়সা থাকা, মাসে ভাই 20,000 টাকা বেতন। সিকিউরিটি গার্ড 8 ঘন্টা ডিউটি, অনলি 8 ঘন্টা ডিউটি, মাথায় বোঝাও নাই, কোনো কিছু নাই। সিকিউরিটি গার্ডের চাকরি করলে মাসে 20,000 টাকা বেতন পাওয়া যায়। এইখানে চাকরির অভাব নাই, গার্মেন্টসে চাকরির অভাব নাই ভাই, এখানে চাকরির জায়গা। কাল থেকে যেহেতু আমি সাসপেন্ডে আছি, আমার নির্ধারিত বেতন তার আমি পাই না, আমার সংসার চালাইতে হবে। আপনারা তো খালি উৎসাহ দেবেন, সহযোগিতা করবেন না। সহযোগিতা না করলে আই এম সরি ভাই, আমার একার কাজ না, এগুলো এগুলো আপনাদের কাজ, আপনারও এখানে দায়িত্ব আছে। আমি যেমন ঢাকায় দৌড়াচ্ছি, এরকম ঢাকায় দৌড়ানো আপনারও দায়িত্ব। কিন্তু প্রত্যেকের দৌড়াতে হবে না, আপনি এত দূর থেকে দৌড়িয়ে কুল কিনারা পাবেন না। আমি দৌড়াইলে যদি হয় তাহলে সব লোকের দরকার নাই, কিন্তু আমি দৌড়াইতে গেলে যে টাকা লাগবে আমার সংসার সহ যদি আপনারা চালাইতে পারেন তাহলে ভাই আমি আছি, নচেত নাই। আর কিছু কথা বলি, কথাগুলো ওই কোর্টের মামলা শেষ দিতে হবে, কোর্টের মামলাটা দ্রুত শেষ দিতে হবে, দ্রুত। এখন এই দিকে কর্মচারী ইউনিয়ন, ওই দিকে কোর্টে উজ্জ্বল খান, এই পর্যন্ত এদের একত্র করার জন্য বারবারই বলছি, লাভ নাই। উজ্জ্বল খান কিন্তু কোর্টে আসলে কিন্তু আমি জানি মঙ্গলবার দিন কিন্তু তারা উনি আসছিল, আলো আরেকটা ব্যক্তি পটুয়াখালীর রফিক বাবুল কোর্টে আসছে, মঙ্গলবার আসছে, কোর্টে আসছে। তো তিনি কিন্তু এত অনুরোধের পরেও ইচ্ছা করলে আমাকে একটা ফোন দিতে পারতো যে লাল মিয়া আসো, বসি এক জায়গায়, কিভাবে ভালো হয় করি। কিন্তু করবে কিভাবে? ওনার তো যে কি বলে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব, উনি ছাড়া তো উনি অচল। এই যে প্যাকেটিং করা আছে, মোড়ক করা দুজনের মধ্যে, আমি গেলে তো যারা মামলা সম্পর্কে ধারণা আছে, যেমন আমি যে মামলাগুলো খাইলাম, এক উকিল ধরে কিন্তু পয়সা রই নাই। প্রথমে উকিল ঢাকাতে ধরছিলাম, ঢাকার মামলার জন্য উকিল ধরা হইল হাসানকে, উজ্জ্বল খানের পরিচিত এই হুমায়ুন কবির পল্লবের ছাত্র হাসান সাহেব, উকিল ধরলাম তাকে। সে বলল যে 6 মাস লাগবে। তার সাথে যাই হোক টাকা এবং বনিবনা সব মিলিয়ে হইল না। পরবর্তীতে তাকে বাদ দিলাম। সে 1 শুনানি 2 শুনানি কোর্টে করছিল, করার পরে তারে বাদ দিয়ে আবার অন্য উকিল লয়ার আমি আমার এখানে নিযুক্ত করলাম। তাহলে উকিল ব্যাপারটা আমার, আমি বাদী, কাকে উকিল রাখবো কাকে রাখবো না সেটা ব্যাপার আমার, উকিলের ব্যাপার না। আমার মামলা পরিচালনার দায়িত্ব উকিলের না, পরিচালনার দায়িত্বটা আমার। আমি কাকে দিয়ে পরিচালনা করাবো সেই দায়িত্বটা আমার। আমার কথায় ভুল হলে আপনারা বলবেন। কিন্তু উজ্জ্বল খান তিনি এই যে ব্যারিস্টার একটা পাইছে হুমায়ুন কবির পল্লব, তাকে ছাড়া আল্লাহর দুনিয়াতে তিনি আর অন্য কাউকে বিশ্বাস করে না। মানে পীর সাহেব হুজুর সাহেব হচ্ছে এই একজনই। পীর সাহেব তো হবেই, পীরের আলী, আরেক পীরের চুরে আলী, আরেক চুরে বিয়ে করে আরেক চুরে শালি। মানে দুজনের লগে তো পকেটিং করা আছে, প্ল্যান করা আছে যে যেভাবে এই টাকা আসুক আমার অ্যাকাউন্টেই দেখ, আর তোমার মাধ্যম দিয়ে আসুক, তুমি আইনা দাও, 50% নিয়ে যাবা, 50% দিয়ে যাবা। এখন অন্য আইনজীবীর কাছে গেলে তো আর সেটা থাকবে না। 50% যে এই বানরের ভাগ, এই বানরের ভাগ থাকবে না। যেই কারণে
হ্যালো আমার একটি ভাই বললেন, মঈন মিয়া ভাই হ্যালো বলছেন। ভাই আমি আপনাদের কমেন্ট আর একটু পরে দেখি ভাই, কথা শেষের দিকে। যেই কারণে উজ্জ্বল খান তিনি এই আইনজীবী ছাড়া, হুমায়ুন কবির ছাড়া অন্য জায়গায় যাবে না, কিন্তু আমি তাকে দিয়ে এই মামলা পরিচালনা করাবো না। বাংলাদেশে আইনজীবীর অভাব নাই, আমার যে আইনজীবী ভালো লাগবে আমি তাকে দিয়ে পরিচালনা করাবো। যেই কারণে উনি আমার কাছে আসবে না ভাই, আমার সাথে উনি মিল হবে না। কিন্তু এই মামলাটার প্রধান বাদী আমি, লাল মিয়া অ্যান্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ। আপনার দাদার নামে পড়ছে, আপনার দাদা জীবিত আছে, আপনার বাপে এখনো মালিকই না, আর আপনি তো নাই। আপনার দাদা মারা গেলে আপনার বাপে মালিক, আপনার বাপ মারা গেলে আপনি মালিক। তখনও মালিক হইবেন কি সূত্রে জানেন? ওয়ারিশেন সূত্রে। আর অরিজিনাল মালিক পড়ছায় আপনার দাদায়। দাদাটা আমি, গ্রাম পুলিশের মামলাটা আমার নামে, লাল মিয়া অ্যান্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ, আই এম দাদা। তো সেই ক্ষেত্রে যেহেতু বাদে আমি 45,000-এর কী করলে ভালো হবে, কোনটায় মঙ্গল হবে সেটা আমি বুঝবো। আমি মামলা পরিচালনার জন্য নামতেছি। আপনার শুক্রবার, শনিবার, 8 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, এই বছর, ওই বছর 2020 সাল থেকে যদি চান 2020 সালের, আমার একটু কষ্ট করে আপনার আইডিতে ঢুকে, এখন আপনাকে সে আইডি আছে কিনা জানি না, আপনার আইডিতে ঢুকে 2020 সালে আমার যাইতে হবে খুঁজে। 2020 সালে গেলেই সেই 2020 সালের যেই শুনানিটা করাইছিলাম, যেই আপনাদের খেয়াল আছে কিনা, আব্দুল মতিন খসরু স্যার শুনানি করাইছিলেন, সেদিন আমরা কান্না করছিলাম, আর ওনারা আনন্দ উল্লাস করছিল, ওনারা মিষ্টি খাইছিল যে আগামী সপ্তাহে এই মামলার রায় হয়ে যাবে। আমিও সেদিন লাইভ করে বলছিলাম আমার সেই আইডিটা বর্তমানে নাই, আমার আরেকটা আইডি, সেটা সেই আইডিতেও আপনারা ঢুকতে পারবেন, কিন্তু সেই আইডিটা আমার নষ্ট হয়ে গেছে, আমি ঢুকতে পারি না। আমার সেই আইডিতে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে সেই দিন আমি কান্না করে বলছিলাম যে এই মামলা এই বছর না, কোন বছর শুনানি হয় সেটা জানা নাই। আর ওনাদের আইডিতে ঢুকে দেখেন, ওনারা বলছিল যে আগামী সপ্তাহে শুনানি হয়ে যাবে। তাহলে 2020 সালে বলছিল, ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলছিল আগামী সপ্তাহে শুনানি হয়ে যাবে, উজ্জ্বল খানও বলছিল, সাইদুল দেওয়ানও বলছিল। তাইলে তাদের কিন্তু এই 20 সাল শেষ হয়ে 25 সালে 5 বছরেও আগামী সপ্তাহ শেষ হয় নাই। ওনার আগামী সপ্তাহ বছর বইরেই থাকবে, যেদিন মনে আছে। ধন্যবাদ ভাই মনে থাকার জন্য। আপনার কথা বলেন, কমেন্ট পড়েন ভাই, আপনার কথা বলেন, কমেন্ট পড়েন। ধন্যবাদ ভাই। তো এই যে যদি মনে থাকে, ধন্যবাদ। তাহলে ওনার এই বছর ভাই শেষ হবে না, এগুলো ওনার নাটক। যেদিন শুনানি হবে উনি বলবে যে আমি শুনানি করাইলাম। সপ্তাহে 15 দিনে একদিন ঢাকা আসবে, ঢাকা এসে লোকজনের দেখাইবো যে এই যে কোর্টের বারান্দায় কষ্ট করতেছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে সম্মান করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি। এই যে গান ওনার, আইনের প্রতি শ্রদ্ধাশীল কে না? আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখেই তো আমরা এই মামলা করছি, হাইকোর্টে মামলা করছি। তো যাই হোক, বহুত শ্রদ্ধাশীল আপনি আছেন, আমিও শ্রদ্ধাশীল আছি, শ্রদ্ধা করে আইনের পথেই যাচ্ছি। 28শে জানুয়ারি ভাই, একজাক্টলি মনিরুল ভাই অসংখ্য ধন্যবাদ। 28শে জানুয়ারি, আমার তারিখটা আমি ভাই ভুলে গেছি, 2020 সালে কপালপুরেছে গ্রাম পুলিশের। তো ভাই সেদিন আরেকটা উত্তর আপনি দেন ভাই। সেদিন তো ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব উনি লাইভ করে সাংবাদিকদের সামনে ব্রিফ দিতেছিল যে সামনের সপ্তাহে এই মামলার শুনানি হয়ে যাবে, রায় হয়ে যাবে। ওরা মিষ্টি পর্যন্ত আনন্দ উল্লাস করে মিষ্টি পর্যন্ত খাইছিল, নাকি আমার কথা ভাই মিথ্যা? আপনি তো আর এখন আমার লোক না, এখন কর্মচারী ইউনিয়নের লোক, মাইন্ড করেন না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। কিন্তু সত্য কথা বলেন, এইটা সত্য যে আপনি সত্য কথা বলেন। আপনি যেখানের লোকই থাকেন, কথা যখন সত্য হয় তখন আপনি সেইখানে সত্যটাই বলেন। আমার কথা কি ভাই সত্য কিনা যে সেই দিন থেকে যে ওনার সামনের সপ্তাহ 5 বছরে শেষ হয় নাই, আজীবনে ওনার সামনের সপ্তাহটা শেষ হবে না। যেই দিনই এই মামলার শুনানি হবে সেদিন উনি বলবে আমি করাইলাম, সেই দিন ওনারই সামনের সপ্তাহ শেষ হবে। ওনারা সামনের সপ্তাহ লাগবে না। আমি কাগজপত্র, এভিডেন্স, সমস্ত কিছু, আরও অনেক কিছু লাগবে, কথা সত্যি। অসংখ্য ধন্যবাদ ভাই আমার মঈন মিয়া ভাইকে। তো অনেক কিছু লাগবে, এগুলো তোলার জন্যই কিন্তু ঢাকা গিয়েছিলাম, কারণ কাগজপত্র 2 জায়গায় দিতে হবে। আমি ভেঙে এক জায়গার কথা, যদিও কোর্টের কথা বললাম, আর এক জায়গার কথা আমি বলবো না ভাই, কারণ সব কুমোর বললে ওনারা সেখানে এই কাজ শুরু করে দেয়, তখন ওনারা কাজ করে, তখন আর লাল মিয়া কিছু করে নাই, ওনারা করে। এই কাগজগুলো তুলতে 1020 টাকা লাগবে, আরও 10,000 টাকা দৌড়াতে লাগবে, 30,000 টাকা লাগবে। লাস্টের দিকে চলে আসছে, কথা লাস্টের দিকে, অনেকেই হয়তো বা ধৈর্য নিয়ে শুনতেছেন, আপনাদের কমেন্টের পর্বে যাব। এই 30,000 টাকা লাগবে। 30,000 টাকা যদি আপনারা
কালকে দিনের ভিত্তিতে 30,000 টাকা আসলে দিলে কোনো ব্যাপার না, নাথিং ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। 30,000 টাকা দিলে কোনো ব্যাপার না। 10 টাকা করে দিলে টাকা উঠে, 1 টাকা করে টাকা দিলে উঠে 44 লাখ টাকা। মারলাম 50% গ্রাম পুলিশ আমার না, মারলাম 50% না, 80% নি তাদের, 20% আমার, 20% ধরেন আমার, শতকরা 20 জন গ্রাম পুলিশ আমার। তাহলে 5 ভাগ করেন, 5 ভাগের 1 ভাগ গ্রাম পুলিশ আমার। 44 লাখ 1 টাকা করে দিলে 44,000 টাকা ওঠে, 100 করে টাকা দিলে 44 লক্ষ টাকা ওঠে। আমার 44 লক্ষ বাদ দেন, 5 ভাগের 1 ভাগ ধরেন, 5 ভাগের 1 ভাগও না, 10 ভাগের 1 ভাগ ধরেন ভাই, আরও কমিয়ে দিই। 44 লাখের আয়া পরে 4 লাখে, 4 লাখ টাকা তোমার লাগে না। 10 ভাগের 1 ভাগ গ্রাম পুলিশ, তার মানে 3,000 গ্রাম পুলিশ, 4,000 গ্রাম পুলিশ, 4,000 গ্রাম পুলিশ, 4,000 গ্রাম পুলিশ হইলে হয়। আর ব্যাগ গ্রাম পুলিশে ওগো 4,000 গ্রাম পুলিশ আমার। আচ্ছা এবার 4,000 গ্রাম পুলিশ 100 করে টাকা দিলে বহু টাকা ওঠে, এত টাকা আমার লাগে না, আমার মাত্র লাগে 30,000। 4 লাখ টাকা ওটা উঠেছে এই 4,000 গ্রাম পুলিশ দিলে। 4 লাখ টাকার ভাই আমার এই মুহূর্তে দরকার নাই, দরকার পড়বে সেটা সামনে। এই মুহূর্তে 30,000 টাকা দরকার। তাইলে যদি এই 4,000 গ্রাম পুলিশও আসেন, তখন 10 টাকা করে দিলেই মনে হয় 30,000 টাকা হয়ে যায়। তো ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা যদি থাকে, মনে করেন এইখান থেকে আমি দৌড়াবো, খাবো, কাজ করব। যদি কালকের দিন দিলাম, কালকে দুপুরের ভিতরে আমি সমস্ত কিছু তোলার জন্য টাকা পাঠাবো। যদি আপনারা কালকে দুপুরের ভিতরে, যে থানা হাজিরা যাদের আছে, বাজার আমার লাইভটা দেখতেছেন, মনে করেন যে আমার ইউনিয়ন পরিষদে হাজিরা তো দূরে, আমার ইউনিয়ন পরিষদে 10 জন আছে, আমি দফাদার, আমি 10 জনকে ফোন দিয়ে আনি, 100 করে টাকা উঠিয়ে 1,000 টাকা আমার পরিষদ থেকে পাঠিয়ে দিই। 30,000 টাকা উঠাইতে ওর আগে 30টা ইউনিয়ন পরিষদ লাগে। 30,000 টাকা উঠাইতে অনলি 30টা ইউনিয়ন পরিষদ লাগে। 100 করে টাকা একটা করে ইউনিয়ন পরিষদ দিলে, আর সারা বাংলাদেশে লাগে না। যদি আপনারা আগে আসেন, নদীর তীরে হাবির খান আমিন ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কমেন্ট খারাপ করছিলেন, আমিও কমেন্টটার খারাপ উত্তর প্রতিবাদ দিয়ে করছিলাম ভাই, দুঃখিত আমি। তবে আশা করি ভাই, মানুষকে ততক্ষণ পর্যন্ত খারাপ বলবেন না যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে সম্পূর্ণ আপনি না জানেন। আমার সাথে হয়তোবা নদীর তীরে আবির খান ভাই, আমার সাথে আপনি একদিনও চলেন নাই, হয়তোবা ফেসবুকে অনেকটা আমি ভাষা খারাপ করি, তার জন্য বলবেন যে লালমিয়ার ভাষা খারাপ। ওই ভাষা খারাপটা কেন করি সেটা যদি আবার বুঝেন, তখন আর বলবেন না লালমিয়া খারাপ। আর আমার সাথে যদি 7 দিন চলেন, তখন তো বলবেনই না আপনি, আমি চ্যালেঞ্জ করলাম, তখন যে বলতেই পারবেন না যে লালমিয়া খারাপ, বলতে পারবেন লালমিয়া রাগ বেশি, লালমিয়া এই দিক থেকে খারাপ, এই দিক থেকে বাজে, রাগ বেশি, ব্যবহার খারাপ। কিন্তু আমার কাজকর্ম ভাই খারাপ বলতে পারবেন না। আপনি আমার ব্যবহার দিয়ে কী করবেন? দরকার আপনার কাজ, আপনার যে কাজ করতেছি সেই কাজ যদি সঠিক হয়, আপনি আমাকে, কথার কথা, আপনি আমাকে একটা জিনিস বানাইতে দিচ্ছেন, সেই জিনিসটা ধরেন মিষ্টিই বলি, আপনি আমার কাছে মিষ্টির জন্য আসছেন, আমি 100% দুধের ছানার মিষ্টি আপনাকে বানিয়ে দিলাম, কিন্তু আমার রাগ বেশি, ব্যবহার খারাপ। আপনারে আসলে এসে আমার দোকানে বসলে আপনার যে এক্সট্রা মিষ্টি খাওয়ামো আগে, যে ভাই মিষ্টি খান, বা একটা সিগারেট খান, বা একটা পান খান, এগুলো আমার খাওয়ানোর অভ্যাস নাই। কিন্তু আপনারা যে মিষ্টিটা আমি বানিয়ে দিতেছি, তার মধ্যে কোনো ভেজাল নাই, 100% সঠিক মিষ্টি। কোনটা আপনার দরকার? যেটা আপনি আমার বানাইতে দিচ্ছেন সেইটা ভালো দরকার, নাকি আপনাকে পান খাওয়াইলাম, সিগারেট খাওয়াইলাম, ভাই কেমন আছেন সমাধান করলাম, কিন্তু অর্ধেক দিলাম আটা, অর্ধেক দিলাম ময়দা, কোনটা ভালো ভাই? তো যাই হোক, আমি মনে করি আমার সাথে যদি আপনি আমার সম্পর্কে 100% জানতে চান, তাহলে কষ্ট করে একটু ঢাকা আসবেন, ঢাকা এসে 2-4টা দিন আমার সাথে দৌড়াবেন, তখন আমাকে বলেন না, আপনি এবার যাই বলেন, এবার আপনার খুব পরিচিত আমার একজন ব্যক্তি, আমি তখন আপনাকে চিনবো, তখন আপনি আমাকে যাই বলেন যে লালমিয়া ভাই আপনার এইটা খারাপ, ওইটা খারাপ, আমি আপনার সাথে চলে দেখে আসছি। দাদা আপনার বিকাশ নাম্বারটা দেন, চেষ্টা করব। আমার বিকাশ নাম্বারটা ভাই, আমার প্রত্যেকটা পোস্টের মধ্যে দেখেন নাম্বার লেখা আছে, 01789415319। এই নাম্বারটা আমার বিকাশ, প্রত্যেকটা পোস্টের মধ্যেই, আমার পোস্টের নিচে যে প্রয়োজনে যোগাযোগ একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটাই ভাই বিকাশ। তো ওইটাই আপনারা পাঠাইলে পারবেন, ওইটা বিকাশ, নগদ, ডাচ বাংলা, ওইটার মধ্যে সবই করা আছে। কারণ আপনারা সহযোগিতা আমাকে অনেকেই করেন না সেটা ভুল, না করলে আজকে পর্যন্ত আমার অস্তিত্ব টিকে থাকতাম না ভাই, আজকে পর্যন্ত আমার অস্তিত্ব টিকে থাকতাম না। আমি বেশ কিছু গ্রাম পুলিশ সদস্য, আপনাদের সাত্তার ভাই লাইভ আছেন, মনিরুল ভাই কেমন আছেন, বহুদিন পরে দেখলাম,
আশা করি ভালো আছেন। আমি ভাই এই মুহূর্তে কৃতজ্ঞতা স্বীকার করছি, বেশ কিছু গ্রাম পুলিশ সদস্য আছেন যারা আমাকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন, যাদের সহযোগিতায় আমি জেলখানা থেকে বের হওয়ার পর আজকে পর্যন্ত ভাই টিকে আছি। আমি সত্যি ভাই মন থেকে বলতেছি, ভুলবো না। আই লাভ ইউ, আপনাদের ভুলবো না। আপনাদের কারণে ভাই আজকে পর্যন্ত আমি টিকে আছি। যারা আমাকে সহযোগিতা করতেছেন তাদের সহযোগিতায় আমি ঢাকা ও দৌড়াচ্ছি আপনাদের কাজে। আমার সংসারের যেই খরচ, যেহেতু আপাতত আমি বেতন পাচ্ছি না, আমি কিন্তু বেতন পাই না, বেতনও পাচ্ছি না, কোনো কাজও করতে পারতেছি না, কারণ আপনাদের কাজে আমি ঢাকা দৌড়াচ্ছি। আমি ভাই আপনাদের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে সহযোগিতা করতেছেন। আল্লাহ যেন, যেহেতু আপনারা আমাকে সহযোগিতা করতেছেন, আল্লাহ যেন ভাই আপনাদেরকে সহযোগিতা করে, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূর্ণ করে। আর আমার তরফ থেকে আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব ভাই। আমাকে যদি না বুঝতে পারেন তাহলে ভাই কিছু আর বলার নাই, আমি স্বীকার করা ছেলে। যদি কালকে 1 লাখ টাকাও আসে, টাকাটা সামনে এনে দেখাবো যে 1 লাখ টাকা গ্রাম পুলিশের আসছে আমার কাছে। এখান থেকে আমি আমার বাড়ির বাজার করছি, মাশাআল্লাহ আমি ভালো আছি। আমি এই জায়গায় এই টাকা খরচ করছি, এই কয় টাকা এখন আমার হাতে আছে। আমি ওই কর্মচারী ইউনিয়নের মতো বলি না যে গ্রাম পুলিশের টাকা 1 টাকাও নেই না, এটা আমি বলি না। আমি সেই ছেলে না, আমি হিসাব দিতে পারি। আমার ঘর বোঝায় খাতা আছে, পূর্বেও আপনারা যারা টাকা দিচ্ছেন আমার ঘর বোঝায় খাতা আছে, এখনো খাতায় হিসাব লেখা আছে, কোন জেলা থেকে কত টাকা দিচ্ছেন, কত টাকা আমি কোথায় খরচ করছি, সেগুলো ভাই আমার কাছে লেখা আছে। যাই হোক, আমি কৃতজ্ঞ ভাই আপনাদের কাছে, যারা আমাকে আজকে পর্যন্ত টিকিয়ে রাখছেন, আজকে পর্যন্ত টিকিয়ে রাখছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ যেন আপনাদের, আল্লাহ যদি কখনো কখনো আমি দাঁড়াতে পারি, কখনো যদি আল্লাহ আমার মুখের দিকে তাকায় যে আমি যেই আমার যে লক্ষ্যটা ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ ভালো একটা অবস্থানে যাবে, ভালো জায়গায় থাকবে, তাদের মান সম্মান সব কিছু নিয়ে তারা থাকবে, সেটা যদি কখনো পূরণ করায়, কখনো আমি জানি যে আল্লাহ অবশ্যই কোনো কাজ যদি সততার সাথে কেউ করে, সেই সততার মূল্যটা অবশ্যই আল্লাহ দেয়। আমার কাছে গ্রাম পুলিশের আসতে হবে, সেটা আজ হোক কাল হোক, এটা আমার মনের বিশ্বাস। কারণ আমার জিনিসটা অ্যাকুরেট, আমি মন থেকে কাজ করতেছি, মন থেকে, তাছাড়া জেল খাটতাম না। যদি মন থেকে কাজ না করতাম তাছাড়া জেল খাটতাম না। কারণ এগুলো না করলে, যদি আন্দোলন না করতাম, তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আন্দোলন না করতাম, তাহলে তো আর জেল খাটতে হইতো না। আপনার মতো আমিও স্বাভাবিকভাবেই থাকতাম। আমার জায়গার থেকে আমি ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশের কল্যাণের জন্য জেল খাটতে হয়েছে, তাতে কোনো দুঃখ নাই। আমি জানি আজ হোক কাল হোক পরশু হোক, কর্মচারী ইউনিয়নের চাকরি কয়দিন আছে, কমান্ডার মুস্তফা কামাল লেমান আছে 2, 4, 5 বছর। 5 বছরই না হয় আমি গ্রাম পুলিশকে বুঝাইতে পারব না। 5 বছর পরে হইলেও আমার হাতে, আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আমার হাতে আসবে, আর আমার হাত দিয়ে এটা হবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, আমার কাছে আসতে হবে ভাই। আমি যদি এখান থেকে বিদায় নেই, কালকে যদি বিদায় নেই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পরের দিন থেকে এই গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়ন, জাতীয়করণ, এগুলো 5 বছর পর 2,000 টাকা 1,000 টাকা বেতন বাড়বে, সেটা পর্যন্তই শেষ। এখনো হয়তো বা কিছু হয় নাই, কিন্তু আলোচনা করি, চেষ্টা করি, তখন চেষ্টা করারও কেউ থাকবে না। এটা 100% লিখিত নিতে পারেন, চেষ্টা করারও কেউ থাকবে না। যাই হোক, এবার আপনাদের কমেন্টের পর্বে যাব। আর কিছু কথা দেখি, গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট লেখা আমার আছে কিনা দেখি। করতে পারবে না যদি প্রতিটি থানায়। আচ্ছা, আরেকটি কথা আছে, সেটা বলি। ভেরি ইম্পর্টেন্ট কথাটা, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্যোক্তা, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আপনারা সকলেই চিনেন। উদ্যোক্তারা অলরেডি সংস্কার কমিশনের চেয়ারম্যান, এই চেয়ারম্যান মহোদয় আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদের যে সংস্কার চেয়েছেন, সেই সংস্কারগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, এই জন্য উদ্যোক্তারা অলরেডি তারা কিন্তু ঢাকাতে মানববন্ধন করেছে। এর আগে আমি জেলে থাকা অবস্থায় চেয়ারম্যান মহোদয় সংস্কার কমিশনের, তিনি কিন্তু সেগুলো আপনারা জানেন সবই,
হালকা বলি, পূর্ণাঙ্গ এত বড় না করে সংক্ষেপে বলি। তিনি একটা বই দাখিল করে দিয়েছিলেন, সেইখানে জাতীয় বেতন স্কেল কিন্তু তিনি চেয়েছিলেন না, কিন্তু বর্তমানে সেইটা আমি যাওয়ার পরে স্যারের সাথে দেখা করার পরে স্যারকে ডিড ডকুমেন্ট সব দেওয়ার পরে স্যার আবার সেটা নতুন করে চাওয়ার পরে এখন নতুন করে, হ্যাঁ ভাই নাম্বার আমার ওইটাই, এখন নতুন করে জাতীয় বেতন স্কেল স্যার চেয়েছেন। এখন সেইটা বাস্তবায়ন যাতে দ্রুত করা হয় তার জন্য মানববন্ধন, সেটা কিন্তু কর্মচারী ইউনিয়ন দায়িত্ব নিয়ে আজকে পর্যন্ত করে নাই। কবে না দেখবেন যে ইউনিয়ন পরিষদের উদ্যোগ তারা সরকারি হয়ে গেছে, আর গ্রাম পুলিশেরা পিছনে পড়তেছে, খালি পিছনে। গ্রাম পুলিশ থেকে চৌকিদার হয়ে যাইতেছে, চৌকিদার। কবে না দেখেন যে গ্রাম পুলিশ চৌকিদার হয়ে যায়, গ্রাম পুলিশের যে নাম আছে সেই নামটা বাদ দিয়ে আবার চৌকিদারের নাম বন দেয়। কারণ কর্মচারী ইউনিয়ন যা করতেছে, কর্মচারী ইউনিয়নের প্রেক্ষাপটে বলতে গেলে আমার একটা ভাই রানিংয়েই 200 টাকা পাঠাইছে, 403 নাম্বার লাস্টে 01926262403 লাইভ চলাকালীন অবস্থায় আমার ভাইটি 200 টাকা বিকাশে পাঠাইছে। তো যাই হোক, এখানে তো আর নাম আসবে না, মোবাইল নাম্বারটা আমি বললাম 01926262403। তো আমার ভাইটিকে অসংখ্য ধন্যবাদ। রানিং লাইভ চলাকালীন অবস্থায় আমার ভাইটি 200 টাকা বিকাশে পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমার ভাইটিকে। এইভাবে এই যে 200 টাকা আমার ভাই পাঠাইছি, 200 করে টাকা পাঠাইলে 30,000 টাকা কয়জন লোক লাগে? 5 জন 1000, 5 জন আইতেছে 1000, তাহলে কয়জন লোক লাগে? খুব একটা লোক তো লাগে না, কয়জন লোক লাগে? এগুলো টাকাই না। আসলে যদি গ্রাম পুলিশ মনে করতো যে লাল মিয়া যা করতেছে তা সঠিক, আমরা লাল মিয়ার সাথে আছি, কাজটা হোক বা না হোক লাল মিয়ার কাজ সঠিক আছে, তাইলে আমি কৃষ্ণ যারা মামলা খাইছি, মামলাগুলো চালাতেও আমাদের সমস্যা হইতো না, তারপরে আপনাদের কাজ করতেও আমাদের সমস্যা হইতো না। কিন্তু আপনারা সেটা মনে কেন করতে পারতেছেন না? দোষ আপনাদেরও না, সাধারণ গ্রাম পুলিশের দোষ না, কারণ কর্মচারী ইউনিয়ন আপনাদেরকে করতে দিচ্ছে না। কিন্তু আবার আরেকটা দিক দিয়ে দোষ আছে, যে ভাগ করে দিলাম, যে ধরেন ওদের লুকি 45,000-এর ভিতরে ওদের লুকি ধরেন 35,000, আমার তো 10,000 লোক আছে, 5,000 তো আছেন, সেই 5,000 বেরিয়ে আসেন না, আমার লোকটি বেরিয়ে আসলেই হয়ে যায়। ভাই আমার একটি ভাই লিখেছেন, ভাই বিরক্ত হলে ভাই বেরিয়ে যান ভাই, মনের আবেগে ভাই 14 বার একটা কথা বলি ভাই, অবশ্যই সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কথা বলেন ভাই। হ্যালো, তো কবে দেখবেন যে এই যে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, ওদের চাকরি সরকারি হয়ে গেছে, আর আমরা সেই গ্রাম পুলিশ থেকে চৌকিদার হয়ে গেছি। একই জায়গায় চাকরি করি, একই জায়গায়, ইউনিয়ন পরিষদের সচিব আর আমরা গ্রাম পুলিশ, একই জায়গা, স্থানীয় সরকার বিভাগ, ইউনিয়ন পরিষদ। সেই একই জায়গায় চাকরি করার পরে যদি সচিবের চাকরিটা 75% দিতে কোনো বাধা না থাকে, 10তম গ্রেড দিতে বাধা না থাকে, তাহলে গ্রাম পুলিশের 20তম গ্রেড দিতে বাধা কোন জায়গায়? অনেকেই বলে যে স্থানীয় সরকারের চাকরি, এটা সরকারি হবে না। আচ্ছা, সরকারি হইল না, মাইনে নিলাম, তাহলে ইউনিয়ন পরিষদে সচিব চাকরি করে প্রতি মাসের বেতন তিনি প্রতি মাসে পায়, তার 10তম গ্রেডে তার চাকরি, তাহলে সেই জায়গায় ডিউটি করার পর গ্রাম পুলিশের চাকরি কেন গ্রেডে আসবে না? কোন জায়গায় বাধা আছে গ্রেডে আসবে না? তাদের বেতন কেন মাসেরটা মাসে দেওয়া হবে না? তাদের কেন 3 মাস 4 মাস পরেও বেতন হয় না, বছরেও তাদের বেতন হয় না? এইটার উত্তর দিতে পারবেন? এর দায়ভার কারো না ভাই, এর দায়ভার সমস্তটাই হচ্ছে আমি কর্মচারী ইউনিয়নকে দেব। আমি জানি না যে আপনারা কি দোষ দেবেন, এর সমস্ত দায়ভার কর্মচারী ইউনিয়নের। সচিবদেরও সংগঠন আছে, তাদের সংগঠনে কোনো কথা হয় না, নীরবে কাজ চলে, নীরবে কাজ, তাদের নেতৃত্বটা নীরব গতিতে চলে। যতক্ষণ পর্যন্ত কিছু গ্রাম পুলিশ শিক্ষিত যারা আছেন, তারা, সঞ্জয় কুমার রয় ভাই কোনো লিঙ্ক দিচ্ছেন মনে হয় ভাই, এই মুহূর্তে তো আমি লিঙ্কে ঢুকতে পারবো না, কোনো লিঙ্ক দিচ্ছেন, ধন্যবাদ ভাই। তো সেক্ষেত্রে কিছু সংখ্যক গ্রাম পুলিশ 500 × 1000 করে দিয়ে একটু সহযোগিতা করেন মামলার রায় করানোর জন্য, সবার প্রতি অনুরোধ রইল। তো যাই হোক ভাই,
হ্যালো হ্যালো, কি ব্যাপার, কথা হয় না, সাউন্ড হয় না? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, না না, লাইভে আছি। বলছি বলছি বলছি, হ্যাঁ বলছি। আচ্ছা, ওকে। তো যাই হোক, এবার আপনাদের কমেন্ট দেখব। সচিব সরকারি বেতন পাওয়ার পরেও সুবিধা গ্রহণ করে ইউনিয়ন পরিষদের, ভাই সেগুলো না হয় নাই বললাম, সে তার যোগ্যতার জায়গা থেকে, তার চেয়ারের জায়গা থেকে সে সুযোগ গ্রহণ করে, আর আমাদের সেই যোগ্যতা নাই, আমরা গ্রহণ করি না, সেগুলো না হয় নাই বললাম। সেগুলো সবাই জানে, যে যে চেয়ারে থাকে সেই চেয়ারে যে আলাদা সম্মানী ভাতা প্রত্যেকেই পায়, সেটা জানে, এটা সকলেই জানে যে একজন মানুষ যখন আসে ইউনিয়ন পরিষদের একটা সার্টিফিকেট ধরেন 100 টাকা, সেইটা স্বাভাবিক সচিব সাহেব আসে যে সচিব সাহেব আমি চা পান খাওয়াচ্ছি, আমাকে একটু তাড়াতাড়ি দেন, এইটা তো 100 জায়গায় 120 টাকা, 150 টাকা, 200 টাকা দেয়, সেটা আলাদা বিষয়, সেটা সম্মান করে দেয়। ওই ইনকাম আছে ডেলি 500, 700, 1000, ওইটা আমরা নাই গেলাম ওইদিকে। আমাদের যে সরকারি যে বেতনটা, সেইখানের নিয়মে তো আমাদের এক থাকবে। তো যাই হোক, এবার আপনাদের কমেন্টগুলো আমি দেখব। আপনার লাইভে যেগুলো লোক আছে এগুলো 200 টাকা পাঠালেই তো হয়। রাইট ভাই, আনিস মিয়া ভাই একটি কমেন্ট করেছেন, রাইট, পূর্বদলা থানা রুবেল মিয়া, কার জন্য কি করবেন ভাই, সবাই একই দলের মাঝি। কালকে রুবেল ভাই ধন্যবাদ, বুঝেছি আপনার কথা। যাই হোক, তারপরেও ভাই পৃথিবী কিন্তু ভালো মন্দ মিলিয়েই মানুষ চলতে হবে, এভাবে আমরা ইয়াং জেনারেশন, আমার ভাইটার কমেন্টগুলোকে আমরা আবার আন্দোলন ডাকবো আগস্ট মাসে। নাতিকে এই মুহূর্তে আন্দোলনের কোনো সিদ্ধান্ত নেব না, যেভাবে কাজ করতেছি আমাকে একটু সহযোগিতা করে কাজ করতে দাও, ইনশাল্লাহ আমি আশা করতেছি আন্দোলন করা লাগবে না, আন্দোলনের কোনো সিদ্ধান্ত নিতে হবে না, আমি আশা করতেছি হবে আমাকে। যাই হোক, নেট প্রবলেম, আমি আপনাদের কমেন্টে চলে যাবো। লাল ভাই, পোস্ট অফিস কর্মচারীদের বেতন, ভাই পোস্ট অফিসের বাদ দেন, আমাদের জায়গাতেই বৈষম্য আছে, আমাদেরটা দিয়েই ধরেন। পোস্ট অফিসের বেতন বাড়াইছে, এগুলো সবই জানি ভাই, এগুলো দোষ আমাদের, অন্য কারো দোষ দিয়ে। আপনি এ যাবৎ যা বলেছেন একটাও বাস্তবায়ন হয় নাই। ও স্যার, আমি কি বলেছি, কি বাস্তবায়ন হয় নাই? বাস্তবায়ন আমার বাবা করবে না, আপনি কি করছেন? যেমন আজকে বললাম টাকা দেন, টাকা দিলেন না, একটা ধরে রাখলেন খালি বাস্তবায়নটা। সেকান্দার সাহেব, কি বলেছি, কি বাস্তবায়ন হয় নাই? যেটা বলেছি তার পৃষ্ঠে আরেকটা জিনিস বলেছি, সেটা দিয়েছেন। ভাই, আপনার বিষয়ে যারা সমালোচনা করেন তাদেরকে কি করা যায় বলেন? গণদুলাই ভাই, গণদুলাই করতে হবে। গ্রাম পুলিশের পোশাক বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমাদের পোশাকের, ভাই দোয়া করেন। আমার যে ভাইটি বলেছেন এইটা আসলে অসম্ভব, এক বাহিনীর পোশাক আরেক বাহিনীর মন্ত্রণালয়ে এটা তত্ত্বাবধানে দেবে না ভাই, ওইটা সিস্টেম নাই। নিজ নিজ বাহিনীর পোশাক নিজ নিজ বাহিনীর তত্ত্বাবধানে যাবে। আমি যদি টিকে থাকতাম, জেলে না যাইতাম, পোশাকের কালার পর্যন্ত পরিবর্তন হয়ে যেত, ইনশাল্লাহ তা হবে। একটু দোয়া রাখেন, পোশাকের মান ইনশাল্লাহ ঘুরে আসবে, একটু দোয়া রাখেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শেরপুর ভবানীপুর ইউনিয়নের নতুন গ্রাম পুলিশ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আপনার জাকাত আপনি কাজ চালিয়ে যান, মোরক, ধন্যবাদ ভাই। কিছুই না, সাকান্দার ভাই, দেখ সাকান্দার ভাই, আপনার লগে ভাই আমি আপনার কমেন্টটা এখন যে উঠবে, আপনার কমেন্টটা আমি দেখতে ইচ্ছুক না ভাই। খাগড়াছড়ি জেলার এখনো বেতনের কোনো খবর নেই, আর জাতীয়করণ তো মনে হচ্ছে দূরের বিষয়। ভাই পুতুল চাকমা, অবশ্যই আপনাদের জেলার কথা কিন্তু আমি বলেছি,
মন্ত্রণালয়ে আপনাদের নিয়ে আলাদা আমি কাজ করেছি। আর যদি আমি জেলে না যাইতাম তাহলে ভাই আমার বিশ্বাস যে আপনাদের বিষয়গুলো সমাধান হয়ে যাইত, আপনাদের বিষয়গুলো সমাধান হয়ে যেত। আমি কিন্তু ওই ব্যাপারে পার্বত্য জেলার 3 জেলার মন্ত্রণালয় সেটা আলাদা। আমি সচিব স্যারের সাথে আপনাদের ব্যাপারে আলাপ করেছিলাম। আলাপ করার পরে স্যার আমাকে বলছিল যে এটা পার্বত্য মন্ত্রণালয়ে যেতে হবে, তুমি পার্বত্য মন্ত্রণালয়ে যাও, আমি লাগলে সেখানে ফোন দিয়ে বলে দেব। কিন্তু দুঃখজনক ব্যাপার, তার আগে কিন্তু আমি জেলখানায় চলে গেলাম, আর হলো না। তবে হবে, দোয়া রাখেন, ইনশাল্লাহ হবে। আন্দোলন করার প্রয়োজন হলে আবার না ভাই, আন্দোলন প্রয়োজন নয় ভাই। আপনার বিরুদ্ধে যারা পড়ে তাদেরকে কি করা যায় বলেন? বললাম ভাই, কালকে বেতন তুলে আপনার সাথে যোগাযোগ করব ভাই। ধন্যবাদ ভাই। আমিনুল ইসলাম ভাই, সচিবরা ফাও কামাই করে তাই তাদের লাগে না, আপনাকে ছাড়া কিছু হবে না। আলম ভাই বলছেন, ধন্যবাদ ভাই। কর্মবিরতি দেওয়া যায় না, সেটা একটু ধৈর্য ধরেন ভাই। কর্মবিরতি এই মুহূর্তে প্রয়োজন নাই, কিছু কাজ আছে সেগুলো করার পরে যদি না হয় তাহলে প্রয়োজন আছে। সাতক্ষীরা জেলার আশাশুনি সদর ইউনিয়ন থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই। আমিনুল ভাই, তারপর একটা ভাই বলেছেন হক ভাই, লাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ ভাই। আর একটা ভাই লিখছেন, লাল ভাই একমাত্র গ্রাম পুলিশের জন্য দৌড়ান, অসংখ্য ধন্যবাদ ভাই। তারপরে আর একটা ভাই লিখলেন, নীলরঞ্জন দা লিখলেন, মামলার কাজে হাত দেওয়া দরকার হবে, সবাই এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ নীলদা, মামলার কাজে হাত দিতেছি। যাই হোক, এখন আপনাদের কমেন্ট দেখবো। 92 জন আছেন, প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন ভাই। আপনার বিরুদ্ধে যারা সমালোচনা করে তাদেরকে কি করা যায় বলেন আপনি সারার বাটপারদেরকে। ভাই এইটা আসলে আমি বলার চেয়ে আপনারাই সিদ্ধান্ত নেন। আমার বিরুদ্ধে বলার জন্য না, আপনাদের 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের রাস্তায় যারা কাটা বিছায় তাদেরকে কি করা যায়, আপনারা যারা শিক্ষিত ইয়াং জেনারেশন আছেন তারা ব্যবস্থা নেন ভাই। ভাই আপনার একটা কথা বুঝতে পারলাম না, 30,000 টাকার কথা যে বলছে সেটা কি মামলা নিষ্পত্তি করবেন নাকি একটু? না ভাই, এটা আমার মামলা নিষ্পত্তির জন্য না, এটা আপনাদের কাজের জন্যই। কোর্টের কাগজপত্র তুলতে হবে, এক জায়গায় কাগজপত্র দিতে হবে। যাই, নেট প্রবলেম করতেছে এখন বেশি। তো যাই হোক, যদি বুঝতে পারেন ধন্যবাদ, চালিয়ে যান ভাই, সাকসেস আপনার হবে। ধন্যবাদ আমার জামাল ভাই। নীরব বিশ্বাস ভাই, আপনার নেতৃত্ব লাগবে, অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই আমি রাঙামাটি থেকে দেখতেছি, আপনি চেষ্টা করেন, আমরা সাহায্য করব, অসংখ্য ধন্যবাদ ভাই। রাঙামাটিতে অবশ্যই সাহায্য আপনারা করেন। নীলদা সেদিনও 500 টাকা নীলদা দিয়েছে, এই মাত্র কয়েকদিন হয়েছে। কয়রা উপজেলা দেখছি, খুব সম্ভবত খুলনা, কয়রা তো আপনারা খুলনা আমি আসতেছি, খুব সম্ভবত সেটা জানিয়ে দেব খুব দ্রুতই, হয়তো বা খুলনা আসতেছি। লালা ভাই কেমন আছেন? ভাই টিটকারি মারে লিখলেন নাকি? সব লিখতে পারলেন, ভাই কেমন আছেন লিখতে পারলেন, নামের জায়গাটাই লিখলেন লালা ভাই কেমন আছেন। তো আসলে কি উদ্দেশ্যে লিখলেন? আপনাদের সকল নেতাগুলোকে একত্র ভাই। কোড নাম্বার ভাই, কোড নাম্বার বলতে কি চাইছেন? আমার কি নাম্বার চাইছেন কিনা? আমার গ্রামের নাম্বার ভাই। লাল মিয়া ভাই ছাড়া কেউ কিছু হবে না, ধন্যবাদ ভাই। আপনার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিন্দু পরিমাণে মনুষ্যত্ব থাকতো তাহলে এরকম মন্তব্য করতো না। এটা ভাই উপরে আল্লাহ আছে। আসলে এইটা সত্য যে আমার বিরুদ্ধে যে কথা বলে ওর ভাই আসলে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকলেও বলতো না ভাই। সেটা আমিও বুঝি, সে জায়গা থেকে কষ্টটা লাগে যে যাদের জন্য করলাম চুরি তারাই বলে চুর। 5 মাস জেল খাটলাম, কিচ্ছু দেই নাই। এইটা তো সত্য যে 5টা মাস জেল খাটছি। তো ওর যদি এইটুকু মনুষ্যত্ব থাকতো যে এই বেচারা যাই হোক কিচ্ছু আমাদের দিতে পারে নাই, কিন্তু আমাদের কাজে গিয়ে 5টা মাস জেল খাটছে। তো এই জায়গাটা থেকেও আমারে হয়তো বা খারাপ ভাষা বলতো না। ও চলতে পারতাম মাদার চোদ, ওর কথা বলবেন না। যাই হোক, ওর বিষয় বাদ দিলাম। লাল ভাই আপনি আমাদের পাশে থাকেন ভাই, ইনশাল্লাহ ভাই থাকবো ভাই। সিলেট আসলে ভাই আমরা দেখা করার চেষ্টা করতাম। সিলেট যাব ভাই, জামাল ভাই সিলেট যাব। আমার মাজারে যাওয়াটা দরকার, কারণ জেল থেকে আসছি, আমি মাজার ভক্ত, মাজার জিয়ারতে যাব। তো গেলে আপনাদের সাথে যোগাযোগ করেই যাবো ইনশাল্লাহ। কমান্ডার এম এম লাল মিয়া প্রয়োজনে মোবাইল। হ্যাঁ ভাই, আমার নাম্বার এইটা। যতদিন বোরা চৌকিদার চাকরি শেষ না হবে ততদিন গ্রাম পুলিশ হওয়া যাবে না। তাদের জন্য আমাদের কাজ করতে হবে, তারা হয়তো বা বুঝতেছে না, তাদেরকে আপনারা বোঝানোর চেষ্টা করেন। খুলনার পর কুষ্টিয়া জেলা আসবেন ভাই? হ্যাঁ ভাই যাব, অবশ্যই যাব।
কুষ্টিয়া বিশেষ করে মনিরুল ভাইয়ের থানাটাতে যাব। লাল ভাইকে ধন্যবাদ জানাই বগুড়া থেকে, লাল ভাইয়ের জন্য দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, যারা বৃদ্ধ, মাঝখানে আমি একটা কথা বলি, আমার একটা ভাইয়ের কমেন্টের পরিপ্রেক্ষিতে, যারা বৃদ্ধ তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আমরা, যে কাকা আপনি হয়তোবা 1 বছর পরে রিটায়ার্ডে যাবেন বা 2 বছর পরে রিটায়ার্ডে যাবেন। এই 2 বছর পরে রিটায়ার্ডে যাবেন, এখন যদি ভালো একটা কিছু হয়, আমরা ইয়াংয়েরা কাজ করার পরে যদি হয়, তাহলে তো ভালো একটা কিছু নিয়ে আপনি নাইমা যেতে পারবেন, চাকরি থেকে বিদায় নিতে পারবেন। তাহলে 10 টাকা 20 টাকা সহযোগিতা আপনি না করেন, যদি আপনার সক্ষমতা না থাকে সেটা আপনি না করেন, কিন্তু বিরোধিতাটা না করে আপনি যদি আমাদেরকে উৎসাহ দেন যে ঠিক আছে বাবা, আমার তো সক্ষমতা নাই, এই কয়টাই আমি তো এক্সট্রা কাম করতে পারি না, আমি 50 টাকা দিতে পারতেছি না, বাবা তোমরা দাও। আমাদেরকে বিরোধিতা না করে আপনারা উৎসাহ দিয়ে আগিয়ে দেন টাকার ব্যাপারে বা সব বিষয়ে। আপনি ঢাকায় যেতে পারবেন না, আমাকে উৎসাহ দেন যে ঠিক আছে তোমরা যাও, আমাদের বয়স হয়েছে, আমরা তো যাইতে পারব না, কিন্তু আমাদের বিরোধিতা করেন না। বিরোধিতা করলে আপনাদের লাভ কি, ক্ষতি? আপনি রিটায়ার্ডে যাবেন খালি হাতে, আমরা করার পরে ভালো কোনো কিছু আসলে আপনি রিটায়ার্ডে যাবেন ভালো হাতে। এইভাবে বোঝানোর চেষ্টা করেন তাদেরকে যতটুকু বুঝিয়ে পারেন। আর যার কর্মচারী ইউনিয়নের যার স্বভাব আছে তাকে বোঝাতে পারবেন না, তাকে বাদ দেন, তাকে বাদ দিয়েই গণায় ধরেন। আসেন ভাই, আপনাকে নিয়ে আমি নিজেই মাজারে যাব। হ্যাঁ জামাল ভাই, যাব ভাই, আমার সাথে হয়তো বা কৃষ্ণও যাবে, ফোন দেব, অবশ্যই কথা হবে। আমি সবার কাছে আহ্বান করছি, কেউ খারাপ ব্যবহার করে লাল ভাইয়ের ক্ষতি করবেন না। ধন্যবাদ ভাই। খুলনা জেলা রূপসা থানা আসবেন ভাই? হ্যাঁ ভাই আসবো, খুলনা আসবো, হয়তো আগামী সপ্তাহে যেতে পারি ভাই। লাল মিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। মনিরুল ভাইয়ের থানায় আমরা এক থানায় ভাই। ধন্যবাদ নীরব ভাই, নীরব বিশেষ ভাই। পাখি আখি লাল ভাই আপনাকে দেখলাম কারাগারে। হ্যাঁ ভাই, ওইটা দেখছেন, ওইটা কারাগারের ছবি তুলে দেখেছিলাম, আজকে ওইটা ছেড়েছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইসুফ ভাই, লাল ভাই সিলেট যাব, জায়গাটা খুব ইচ্ছা। কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ যে সিলেট তো আমার ভাইয়েরা ইনভাইট করছেই যাওয়ার জন্য, অবশ্যই যাবো ইনশাল্লাহ ভাই। উজ্জ্বল খান যাইক ভাই, বাসা খারাপ আর লেখার দরকার নাই, মহিন ভাই থাকবার দেন, সেও আমাদের ভাই। একজন আমাকে খারাপ লাগবে তখন আমার খারাপ লাগে, আর ওকে খারাপ লাগলে আমার হাসি পাইলে তখন এইটাও কষ্টের যে ওর ভালো যারা বাসে তারা তো আমাকে আবার খারাপ লাগবে, দরকার নাই। আমরা একজনকে খারাপ বাসা ফেসবুকে নাই লিখি। কিছু করতে হলে লাল ভাই প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ ভাই। তপন ভাই, ভাই কয়রা উপজেলা আসেন, আমরা আপনার পাশে থাকবো। কয়রা ভাই, আমি হয়তোবা আল্লাহ নিলে আগামী সপ্তাহ খুলনা যাব, আগাম বলে দিচ্ছি। তো খুলনা কথা বলে ইনশাল্লাহ প্রত্যেকটা সোমবার থেকে বৃহস্পতিবার যে কয়টা থানা সম্ভব প্রত্যেকটা থানায় যেতে পারি, কেউ খারাপ ব্যবহার না করলে। হ্যাঁ ধন্যবাদ ভাই। ভাই উজ্জ্বল খান ভাই, আর দরকার নাই ভাই, ওই কমেন্টটা বাদ দেন। ধন্যবাদ লাল মিয়া ভাই। SS ষষ্ঠী গ্রাম পুলিশ, আপনি কেমন আছেন? গোবিন্দগঞ্জ থানা থেকে লাইভটি দেখছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? ভাই চাকরি কি জাতীয়করণ হওয়ার সম্ভাবনা আছে? ভাই এখন এই সরাসরি জাতীয়করণের হিসাবটা না যাই, কাজ করি ইনশাল্লাহ, চেষ্টা তো করি। নেত্রকোনা দুর্গাপুর থেকে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন ভাই? নেত্রকোনা দুর্গাপুর বরাবরই সহযোগিতা করতেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে। আমরা তো ভাই ভয় পাইছি, আমার ছবি দেখে বুঝতে পারছি। যাই অনেকেই ভয় পাইছেন যে না ভাই ওইটা পূর্বের ছবি। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা সভাপতি হিসেবে আপনাকে আমন্ত্রণ জানাই। হ্যাঁ ভাই, আমি আপনাদের এখানে যাব, আর আপনার কাছে লাইভেই একটু সহযোগিতা চাচ্ছি, লাইভের মধ্যেই যে একটু দেখি কালকে দুপুরের ভিতরে একটু সহযোগিতার হাত আপনারা বাড়াতে পারেন কিনা, যে আমি কাগজপত্রগুলো তুলতে দিতে পারি কিনা। আমার ফোন নাম্বার এই MD জামাল ভাই। ভাই আমার পোস্টে দেন, এই লাইভেরটা আমি খুঁজে পাবো না, আমার পোস্টে আপনার নাম্বারটা দেন, যে কোনো একটা পোস্টের মধ্যে নাম্বার কমেন্টে দেন, আমি আপনার ওইখান থেকে নাম্বারটা নেব না ভাই। আমরা চাই না নতুন করে কোনো সমস্যার সম্মুখীন লাল মিয়া ভাই পড়েন। ধন্যবাদ ভাই। লাল ভাই, আমরা আপনার দাওয়াত রইল কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা। অসংখ্য ধন্যবাদ ভাই। কুমিল্লা নাঙ্গলকোট ইনশাল্লাহ ভাই, উপরে আল্লাহ আছে, আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে। যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, বাঁচাটার কথা বলতে পারতেছি না যে আল্লাহ হায়াত কদিন দিছে, কদিন বাঁচবো, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আপনাদের সবার ভালোবাসা পেয়ে আমি মরবো। ওই আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি।
সেটা আমিই হব, এটা আমার বিশ্বাস ভাই, এটা আল্লাহর প্রতি আমার বিশ্বাস যে আমিই এখানে রোল এক হবে। দেখ অনেক সময় লাইভ হইলো, অনেক কথা হইলো, ব্যবহার, বংশের পরিচয়, এমডি লতন শিকদার, এইটাও ভাই আসলে এগুলো তো বইয়ের ভাষা, বইয়ের সব ভাষা ভাই সঠিক না। ব্যবহারে বংশের পরিচয় কথাটা একদিক দিয়ে সঠিক, কিন্তু আরেক দিক দিয়ে আপনি ভালো ব্যবহার দিয়ে কি করবেন? যদি এই একজন মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পাইলেন কিন্তু তার কাছ থেকে এই মানব কল্যাণ কিচ্ছু পাইলেন না, তাহলে তার ভালো ব্যবহার দিয়ে আপনি কি করবেন? তার কাছ থেকে আপনার দরকার উপকার, কিন্তু উপকার পাইলেন না, ভালো ব্যবহার পাইলেন। অনেক লোক আছে তারা মানুষের ক্ষতিও করে না, কিন্তু তারা কারোর উপকারও লাগে না, এটা অনেক এলাকায়। তো ওই মানুষ দিয়ে কোনো লাভ নাই ভাই, সে এই সারও না গায়ও না, বলদ। তারা দিয়ে মানুষের ক্ষতিও হয় না, কিন্তু তারা দিয়ে মানুষের উপকারও হয় না। ওইরকম মানুষের প্রয়োজন কি? শুধু ভালো ব্যবহার হলে হয় না, ভালো কাজের দরকার ভাই। ব্যবহার খারাপ, কাজ ভালো। আমি ওইটা মানি না যে এই ব্যবহার এই বংশের পরিচয়, এইটা কবি লেখছে, কিন্তু আসলে আমার মতে সঠিক না। তো যাই হোক, আমার একটি ভাই ধন্যবাদ দিয়েছেন, রতন শেখ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও। আমার নীরব বিশ্বাস ভাই লিখেছেন সঠিক কথা, আপনার কেউ কাউকে নিয়ে কোনো ধরনের খারাপ কমেন্ট করবেন না প্লিজ। ধন্যবাদ ভাই। লাল ভাই কেমন আছেন? আমার হেলাল উদ্দিন ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? মনে কেবল যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। অবসরের টাকাটার বিষয়ে যদি কিছু করা যেত, কারণ বহুবিধ লোক। ভাই আমাকে একটু সুযোগ দেন, আমি 5 মাস জেল খাটার পরে ভাই আসলে নিজের সংসারটা চালাতেও কিন্তু হিমশিম এই খেতে হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তই হিমশিম খেতে হচ্ছে। আমাকে একটু সময় দেন, আবার প্রত্যেকটা জায়গায় আমার থানা এই কোর্টে হাজিরা, সব মিলিয়ে কিন্তু একটু টেনশনে থাকি। তো একটু সুযোগ আমাকে দেন, ইনশাল্লাহ। এগুলো ছোটোখাটো বিষয়, জাতীয়করণ বিষয়টা অনেক বড়, আর যেগুলো আছে এগুলো ভাই ছোটোখাটো বিষয়। এগুলো যদি আমরা ইয়াং জেনারেশন শিক্ষিত যারা আছি, আমরা এগুলো নিয়ে যদি একটু মাথা কামাই, এইগুলো সমাধান করা কোনো ব্যাপার না ভাই, এগুলো সহজেই সমাধান হয়ে যাবে। এগুলো ছোট্টখাট্ট বিষয়। তো এগুলো আমরা আশা করি যে আমরা কিছুটা সময় পাইলে আমরা এগুলো ঠিক করে ফেলবো ভাই, কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে না। জাতীয়করণ এটা একটু সময় হয়তো বা লাগবে, একটু বেগ লাগবে, এটা এত সহজ ভাবলে হবে না। কিন্তু বাকি যে সমস্যাগুলো, এগুলো আপনার সাথে থাকলে সহজে আমি পারবো ভাই, এটা আমি কথা দিতে পারি। তার জন্য একটু সময় দরকার, একটু সময় আমাকে দেন ভাই। আপনার বাচ্চা সহ পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, শারীরিকভাবে আল্লাহ ভালো রাখছে। তো আপনারা কেমন আছেন ভাই? লাল ভাই, আপনাকে নিয়ে অনেকজনে অনেক রকম কথা বলে, যখন আপনি জেল থেকে আসছেন, ঘুম থেকে। স্বাভাবিক ভাই, এটা বলবেই, পাশে লেখক কিছু বলে, আর যারা পারে না, তারা যে পারে তাকে নিয়ে শুধু সমালোচনাই করবে, এইটাই নিয়ম। কোনো ব্যবসায়ী চায় না যে তার পাশের যে ব্যবসা প্রতিষ্ঠান সেটা আমার চেয়ে উপর দিয়ে যাক। পাশের বাড়ির, আমার দেখা গেছে আপনার বাড়ির ছেলে, পাশের বাড়ির ছেলে ভালো চাকরি পাক আপনার ছেলের চেয়ে, এইটা চায় না, পাশের বাড়ির লোকেরাই চায় না। আর যারা আমার বিরোধী আছে তারা তো চাবেই না যে আমি ভালো কোনো কিছু করি, এটাই ভাই নিয়ম। আমার একটি ভাই লিখেছেন বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা থেকে, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ দফাদার মুজিবুর রহমান এর পক্ষে থেকে লাইভে যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মনে হয় মুজিবুর ভাই কি আপনার আত্মীয় কিনা ভাই? মনে হয় মুজিবরের নাতিন নাকি, তাজমেরি আক্তার নাতনি মনে হয়। যাই হোক, তুমি কেমন আছো? আর মুজিবর ভাইকে আমার সালাম, আমার পক্ষ থেকেও তোমাদের। তুমি কেমন আছো? বিশেষ করে তুমি কেমন আছো? তোমরা ভালো আছো? হয়তোবা তোমাকে আমি দেখিনি, তোমাদের বাসায় আমার যাওয়া হয়নি, তবে এরপরে গেলে অবশ্যই যাব। দোয়া করি ভালো থেকো। লাল ভাই, আপনি আমাদের পাশে থাকেন, কিন্তু উজ্জ্বল খান যাক ভাই, আর বাসাটা আর খারাপ উজ্জ্বলের করার দরকার নাই। মামলার শুনানিটা করান লাল ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে ভাই। সকলে লাল ভাইয়ের পাশে থাকেন। মারুফ ভাই, একটু সহযোগিতা করা লাগবে ভাই, প্লিজ একটু সহযোগিতা করেন ভাই। এই মুহূর্তে সহযোগিতাটা খুব প্রয়োজন ভাই, সহযোগিতাটার প্রয়োজন। আমি আপনাকে ফোন দেব না, আমি আশা করি যে আপনিই আমাকে ফোন দেবেন, এটা আমি আশা করি ভাই। লাল ভাই, আসি ভাই, তুমি কি আমাদের গ্রাম পুলিশ সদস্য? আব্দুল সাত্তার ভাই, ভাই কাকে বলছেন? আমাকে?
সাত্তার ভাই কাকে বলছেন যে তুমি কি আমাদের গ্রাম পুলিশ সদস্য কিনা, কাকে বলছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাইভের মাধ্যমে কিছু বালপাকনা লোক আছে শুধু বাজে কমেন্ট করে, ওটা ওটা করবেই ভাই, থাক। ওটা আসলে আমারও উচিত না, ওগুলো এই করাটাই উচিত না, এইটাই নিয়ম। তো মাথা ঠান্ডা থাকে না, যেই কারণে ওগুলো পড়ি এবং উত্তর দিই। লাল মিয়া ভাই আপনি কাজ চালিয়ে যান। আমি মোহাম্মদ শাহ আলম, দফাদার কুড়িগ্রাম জেলা, উলিপুর থেকে সহযোগিতা করব। ধন্যবাদ ভাই, কিন্তু সহযোগিতা খুব দ্রুত করতে হবে, খুব দ্রুত ভাই। আপনার পরিবার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদপুর থানায় আসেন ভাই, মাগুরা। আসলে ভাই একটা করে থানায় তো যাওয়া সম্ভব না, ইনশাল্লাহ তারপরে যাবো। এদিকে আমি কিছু কাজ হাতে আছে, কাজগুলো আগে একটু হাতে ধরি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ববিতা মান্ডা, মান্ডা থানা মনে হয়। লালমিয়া ভাইয়ের জন্য বর্তমান গ্রাম পুলিশ জাতীয়করণের স্বপ্ন দেখেন, রাইট। ধন্যবাদ ভাই। নাই একজন নেগেটিভ কমেন্ট করেছে উজ্জ্বলের ব্যাপারে, তাকে জিজ্ঞেস করছি। সাত্তার ভাই আসলে বাদ দেন, এগুলো করবেই তো না। আমাকে করে যারা দেখা গেছে যে উজ্জ্বলের ভক্ত বা আপনাদের কর্মচারী ইউনিয়নের ভক্ত, তারা স্বাভাবিক আমাকে করে। আবার আমার যারা ভক্ত তারা উজ্জ্বলকে করবে, আপনাদেরকে করবে। তবে এগুলো করা উচিত না, এগুলো বয়কট করা উচিত, এগুলো কখনোই করা উচিত না। কারণ এটা ফেসবুক মিডিয়া সারা বিশ্বের লোক দেখে, শুধু বাংলাদেশ না, বিশ্বের লোক দেখে। তো তারা তো আমাদেরকে খারাপ বলবে। যেমন আমাকে কিন্তু এই যে কিছু লোকের কারণে, কিছু লোক কমেন্ট খারাপ করে, তখন আমি ভাষা খারাপ করি। কিছু লোকের কারণে, আমার ভাষা খারাপ হওয়ার কারণে অনেকেই আমাকে খারাপ বলে। এই খারাপটা কিন্তু বলতো না যদি কিছু লোক খারাপ কমেন্ট না করতো, আমিও খারাপ ভাষা না করতাম, তাহলে কিন্তু এই খারাপটা বলার জায়গা পেত না। তো এখান থেকে উচিত যে আমাকে ভালো না লাগলে আপনি আমার লাইভ না দেখেন, আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার পোস্টে না ঢোকেন। যদি আমাকে এতই খারাপ লাগে তাহলে আপনি আমাকে এই আনফ্রেন্ড করেন। আমি অনেককেই কিন্তু আনফ্রেন্ড করি, যে তার কথা ভালো লাগে না, আমার তাকে দেখার দরকার নাই, তার চেহারাই আমার দেখার দরকার নেই, আমি আনফ্রেন্ড করি তাকে, কিন্তু আমি ভাষা খারাপ করি না। তো যাই হোক, যদি আমরা এগুলো করি সাত্তার ভাই, তাহলে সবচেয়ে আমার মনে হয় ভালো হবে যে আমার সাথে আপনার সাথে সম্পর্ক ভালো না, আমরা দূরে থাকি, আমাদের কাজের জায়গার থেকে আমরা কাজ করি, আর মিডিয়ার জায়গার থেকে আমরা দূরে থাকি। যেহেতু আপনাকে আমি দেখতে পারি না, আপনি আমাকে দেখতে পারেন না, এটা করা উচিত। তাহলে মনে হয় আমাদের মান বাড়তো। ভাই কোনো কিছু না হওয়া আগে আর লাইভে আসবেন না, কারণ সাধারণ গ্রাম পুলিশ হতাশা আপনাদের নেতার কারণে। আলমগীর হোসেন, আচ্ছা আলমগীর হোসেন ভাই, মোহাম্মদ আলমগীর হোসেন ভাই, আপনার বাড়ি কোথায় একটু জানতে চাই। আপনার আইডিটা সিভিল আইডি, আপনারা সবাই দান্দাবাজ, আপনারা কারো কাজ করার লাগবে না। আপনি একক সিদ্ধান্ত দিলেন এই লাইভটার ভিতরে লোক এখনো আছে 63 জন, আপনি একক সিদ্ধান্ত দিলেন। আপনার বাড়ি কোথায় একটু, আলমগীর সাহেব একটার পর একটা কমেন্ট করে যাচ্ছেন ভাই, আপনার বাড়ি কোথায় একটু বলবেন। আপনার আইডিটাই তো এখনো সিভিল রাখছেন, তো আপনি যারা এই পোশাক পরা তাদেরকে সিদ্ধান্ত কীভাবে? আপনি আমাকে সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা রাখেন না ভাই, কত বড় যোগ্যতা আপনার হয় নাই। তো আপনি কোথায় আপনার বাড়ি, আপনি কি গ্রাম পুলিশ কিনা? আপনাকে নিজের আইডিতে গ্রাম পুলিশের ছবি দেন, তারপরে ফাইটটা আমার সাথে করেন। আর আপনার অন্তত পক্ষে পরিচয় দেন যে আপনি কোন জেলার কোন থানার, একটা পরিচয় দেন। ভাই লাল ভাই আপনি আমাদের পাশে থাকেন, কিন্তু উজ্জ্বল থাক ভাই, আর কইলেন না ভাই। তো যাই হোক, আমি লাইভ থেকে বিদায় নেব। রাত্রি অনেক হয়েছে, অনেক সময় লাইভ হয়েছে, 1 ঘন্টার উপরে লাইভ হয়েছে। বর্তমানে যারা লাইভে যুক্ত আছে আসুন, তারা সবাই একটু সহযোগিতা করব কথা দিয়ে লাইভে। হ্যাঁ ভাই, এটা বরাবরই আপনি কয়েকবারই লিখলেন, ধন্যবাদ ভাই। যে কয়জন লাইভে আছে তারা সহযোগিতা করলো, যেই টাকাটা হইলে আমি পারি সেই টাকাটা হয়ে যাবে বর্তমানে যারা। যাই হোক, ধন্যবাদ ভাই। এদের জন্যই গ্রাম পুলিশের ভাগ্য হয় না, তার জন্য। রাইট ভাই। তো আমার ওই ভাইটি, আপনি এককভাবে আমাকে সিদ্ধান্ত দিলেন, লাইভে 100 জন লোক যুক্ত আছে, 100 জনের ভিতরে আপনি 3 জনের সিদ্ধান্ত আমি নেব নাকি 95 জনের সিদ্ধান্ত নেব? তো যাই হোক, থাকে ভাই, খারাপ ভাষা মহিউদ্দিন ভাই দরকারই নাই, বাদ দেন। তো সাইফুল ভাই কেমন আছেন?
আমার ভাইটির কমেন্ট বন্ধ হয়ে গেল যখন জানতে চাইলাম। তো যাই হোক, যদি বুঝতে থাকেন অসংখ্য ধন্যবাদ ভাই। আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করি। অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, অনেক কথা হলো আজকের লাইভে। আমি রবিবার পর্যন্ত আপনাদেরকে দেখব। তো আশা করি পাশে থাকবেন, সাথে থাকবেন, এবং কালকে দুপুরের মধ্যেই যদি আমি অর্ধেকও গোছাতে পারি তাহলে আমি কাজটা শুরু করতে পারবো। তো আশা করি আমি কাজটা কালকে শুরু করতে পারবো। আপনারা সেই আঙ্গিকেই আমাকে সাপোর্ট করবেন, শুধু এই কমেন্টের মাধ্যমে সান্ত্বনা দিয়ে না। আলহামদুলিল্লাহ ভাই। তো যাই হোক, আমি লাইভ থেকে বেরিয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন। লক্ষণ ভাই, ভালো আছি ভাই। লাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই মনে হয় আপনারা কেবল ঢুকতেছেন বিদায়ের বেলায়। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আপনারা ভালো থাকেন, দোয়া রইল ভাই। ভাই শুনানি করতে টাকা লাগবে ভাই, শুনানি করতে বড় অঙ্কের টাকা লাগবে। ওইটা লয়ারের উপর নির্ভর করে যে লয়ারকে কত টাকা দিতে হবে, কোন কোন লয়ারকে কত টাকা দিতে হবে, ওইটা পরের বিষয়। এটাকে প্রসেসিংয়ে নিতেই ভাই 2, 4, 20, 50, 60 হাজার টাকা শুধু প্রসেসিংয়ে নিতেই লাগবে। শুনানির এই গেটমেট এগুলো করাইতেই আপনার লক্ষ টাকার দরকার আছে। ফিক্স আপ এগুলো করাইতে, যে কোন তারিখে মামলাটা ফাইনাল শুনানি হবে, এগুলো করাইতেই খরচ, দৌড়াদৌড়ি খরচ, আনুষঙ্গিক কাগজপত্র তোলা, এভরিথিং খরচ আছে। আর আপনার কত টাকা শুনানি ফাইনাল রায় করাইতে লাগবে ওগুলো পরের বিষয়। ওইটা আপনার লয়ারের উপর নির্ভর করে। এক লয়ার 5 লাখ নেয়, এক লয়ার 50 লাখ চায়, এক লয়ার 50,000 দিয়ে পারবেন। এইটা লয়ারের উপরে ভাই নির্ভর করে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। 10:30 বাজে। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং কালকে দুপুর পর্যন্ত যারা এই মুহূর্তেও লাইভে আছেন, কালকে দুপুর পর্যন্ত ভাই সহযোগিতাটা দুপুর পর্যন্ত দ্রুত করার চেষ্টা করবেন। দুপুর পর্যন্ত আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। দুপুরের মধ্যেই প্রত্যেকেই একটু একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।